তো এটা একটু খেয়াল রাখবেন, এটা এলএমএস আপনাদেরকে দেওয়া আছে, এছাড়া স্কিমা মাইস্কুয়েল এর এই এটা ডাটাবেস। ক্লাস রেকর্ডিং থাকবে না স্যার? হ্যাঁ হ্যাঁ। ক্লাস রেকর্ডিং থাকবে না? হ্যাঁ থাকবে, আমি অলরেডি করতেছি, রেকর্ডিং হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা। তো এটা এটা জাস্ট আমি যদি জাস্ট এই ফাইলটা একটু খুলে যদি দেখি, এই ফাইলটার নাম হচ্ছে এইচআর স্কিমা, যেটা ডাটাবেসটার নাম। খেয়াল করেন এই ডাটাবেসটার নাম হচ্ছে এইচআর। ঠিক আছে? এবং আপনারা দেখতে পাচ্ছেন না ফাইলটা? এবং ওই ডাটাবেসের মধ্যে বেশ কয়েকটা টেবিল আছে। আমরা এখন just এটা এগুলো না দেখে আমরা কি করি, আমরা জাস্ট এতটুকু দেখি কিভাবে আপনি একটা ডাটাবেস ফাইলকে কিভাবে আমরা আমাদের, কারণ আমরা তো সবকিছু জেম সার্ভারের মাধ্যমে করবো, তাই তো? তাহলে আমরা কিভাবে আমাদের এই ডাটাবেস ফাইলটাকে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন বা জেম সার্ভার যেটা আছে ওখানে কিভাবে আমরা ইনপুট করতে পারি, এটা আগে আমরা একটু শিখতে হবে। বুঝতে পারছেন? প্রথমে আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা, আমাদের কাছে একটা ডাটাবেস ফাইল আছে সেখানে অনেকগুলো টেবিল আছে। মানে অনেকগুলো টেবিল আছে মানে কি, আমরা যেভাবে ওই যে টেবিল বানাইছি লাস্ট ক্লাসে শিখলাম না, সেরকম অনেকগুলো টেবিল আছে এবং একটা টেবিলের সাথে টেবিলের রিলেশন আছে। আমরা আজকে দেখবো কিভাবে আমরা এটা, এখন দেখবো কিভাবে ডেটাবেস ফাইল যেটা আছে এটাকে আমরা, মানে এই যে এসকিউএল ফাইল, ওই এসকিউএল ফাইলটাকে কিভাবে আমরা আমাদের চ্যাম্পে ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে? ওকে। সো এটা করাটা ভেরি ইজি। দেখেন আমরা জাস্ট লাস্ট ক্লাসে তো আমরা দেখলাম কিভাবে জ্যাম সার্ভারটা আমরা ওপেন করতে পারি। এটা মেবি আমার এখানে অলরেডি ইনপুট করা আছে, আমি এটা এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আপনাদেরকে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাস চলতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই যে ওই যে শীটটা ছিল ওখানে তো লিঙ্ক দিয়ে রাখছি, এবং কারোর জন্য অ্যাক্সেস তো, হ্যাঁ অ্যাক্সেস ওপেন, সব সব স্টুডেন্ট অ্যাক্সেস করতে পারছে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আপনাকে আবার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। হুম।
ওকে, আমরা একটু ইন্টারাপ্ট হলো, আমরা একটু শুরু করি। তো আপনাদেরকে আমার কথা শুনে যাচ্ছে তো, তাই না? তো আমরা যে ফাইলটা দেখালাম, এটা ELMS এ দেওয়া আছে, যেটার কথা বলতেছিলাম বারবার। আমরা আজকে এটা থেকে আসলে সব দেখবো। যে আমাদের যে ডাটাবেস এসকিউএল যে একটা ফাইল আছে, আহ, এটা হচ্ছে এইচআর স্কিমা, এটা ঠিক আছে। আপনারা কি আপনাদের সবার পিসিতে জেম সার্ভারটা ইনস্টল দিয়েছেন? কারো কোনো প্রবলেম হয়েছে এটা? সবাই কি এটা ট্রাই করে দেখছিলেন? এটা একটু সবাই তো সবার পিসিতে এটা ইনস্টল দিতে হবে। এটা ইনস্টল না দিলে তো প্র্যাকটিস করতে পারবেন না, তাই না? জেম সার্ভারটা সবাই সবার পিসিতে ইনস্টল দিয়ে দিবেন। আর ল্যাবে মেবি এগুলো সব ঠিক করছে, আমি বলে আসছিলাম। সো ওটা প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে। তো এখন আমরা দেখবো এই যে আমার যে এই যে এইচআর স্কিমার যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসটা আমরা এখন কি করব, আমাদের ইয়ার মধ্যে ইম্পোর্ট করব। জ্যাম সার্ভারে আমরা ইম্পোর্ট করবো। এখন আমরা দেখবো আসলে কিভাবে আমরা এটা ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে। তো এটা ইম্পোর্ট করাটা খুব ইজি। জাস্ট আমরা জ্যাম সার্ভারটা ওপেন করে জাস্ট আমরা আমাদের এখানে যাব, গিয়ে, আচ্ছা, তো এখানে আমি দেখতেছি যে আহ, আমার এখানে অলরেডি ওই এই যে, আপনারা কি কথা একটু খেয়াল করেন, মাঝে মধ্যে রেসপন্স করবেন, নাহলে বোঝা যায় না যে আপনারা আছেন কিনা। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি ওই যে এইচআর স্কিমও ওই ডাটাবেসটা অলরেডি এখানে ইম্পোর্ট করা আছে, বুঝা গেছে। দ্যাটস মিন আমি যদি এখন আবার ইম্পোর্ট করতে যাই আমাকে ঝামেলা করবে। তো আমরা কি করতে পারি, আগে এটাকে ড্রপ করে দিচ্ছি। এই কারণে কেন ড্রপটা করছে বুঝতে পারছেন? তো ড্রপটা এইভাবে করা হয় যে ড্রপ ডাটাবেস এইচআর। তো আমরা জাস্ট ওই ডাটাবেসটা আমরা ড্রপ করে দিচ্ছি। এখন আসি আমরা কিভাবে আমরা আসলে একটা নতুন ডাটাবেস আমরা ইম্পোর্ট করতে পারি। মানে ওই যে আপনি আগে তো আমরা কি করতাম, একটা ডাটাবেস ক্রিয়েট করতাম, এরপর টেবিল লিখতাম। এখন তো আমার ডাটাবেস অলরেডি একটা ফাইলের মধ্যে ক্রিয়েট করা আছে, তাই তো? এখন জাস্ট আমি ফাইলটা এখানে ইম্পোর্ট করব। তো জাস্ট এই যে ইম্পোর্ট যে অপশনটা আছে, ওকে, এই ইম্পোর্ট অপশনের মধ্যে আমরা যাব। এবং এই ইম্পোর্ট অপশনে গেলে এই যে ফাইল টু ইম্পোর্ট, এখানে যে চুজ ফাইল আছে, এই চুজ ফাইলের উপরে ক্লিক করেন। করলে আমরা আমাদের ফাইলটা যেখানে থাকবে, আপনারা ফাইলটা আপনাদের ডাউনলোড করে নেবেন, নিয়ে জাস্ট এখানে এই যে এই ফাইলটা এইচআর স্কিমা মাইস্কুল যেটা আছে, এটাকে ওপেন দিবেন। Okay? তো এবার জাস্ট এখানে ইম্পোর্টের উপরে ক্লিক করলে দেখবেন আমাদের এই যে এখানে বামে এইচআর নামে যে ডাটাবেসটা আছে, ওই ডাটাবেসটা চলে আসবে আশা করি। তো আমরা এখন দেখি আহ সময় নিচ্ছে। ওকে, বলছে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড। তাহলে দেখেন এই যে এখানে কিন্তু এখন আমাদের ওই যে এটা চলে আসছে, এইচআর এর যে ইয়েটা। সবাই কি দেখতে পাচ্ছেন? কেউ রেসপন্স করেন? বুঝতে পারছেন কিভাবে একটা জি স্যার। ফাইলকে আমরা ইম্পোর্ট করতে পারি? জি স্যার। এই Yes, হচ্ছে sir. আমাদের ডাটাবেসটা। এখন আমরা এই দেখবো এই ডাটাবেসের মধ্যে কি কি টেবিল আছে। জাস্ট এই যে এখানে যে একটা প্লাস সাইন আছে না, প্লাস সাইন উপর ক্লিক করলে আপনি এটার আন্ডারে যে টেবিল গুলো আছে, এই টেবিল গুলো চলে যায়। আমরা আজকে কি করবো, এই পুরো এখানে এখানে অনেকগুলো টেবিল আছে। মানে এই ডাটাবেস নিয়ে আমরা কেন কাজ করি, কারণ এই ডাটাবেসটাতে অনেকগুলো টেবিল আছে, অনেক কাইন্ড অফ রিলেশনস আছে। তো আমরা যখন পুরো কোয়েরি শিখবো এই পুরো ক্লাস জুড়ে, তখন আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ব্যাপারগুলো, বুঝতে পারছি? তাহলে আমরা এখন কি করতে পারি, জাস্ট এটার উপর ক্লিক করি। ক্লিক করলে জাস্ট আমরা এই টেবিলের উপর ক্লিক করলে আমরা আমাদের এখানে যত টেবিল আছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখেন একটা টেবিল আছে কান্ট্রিজ, তারপর আছে কি ডিপার্টমেন্ট, এমপ্লয়িজ, জব, জব হিস্ট্রি, লোকেশন, রিজিয়নস। ওকে, এটা এখানে একটা টেবিল আছে কান্ট্রিজ নামে। আমরা জাস্ট পুরো ডাটাবেসটা একটু দেখি, কারণ না হলে আমাদের জন্য কোয়েরি করাটা টাফ হয়ে যাবে। কান্ট্রিজ আছে, কান্ট্রিজ টেবিলে কি কি আছে? কান্ট্রিজ টেবিলে আছে কান্ট্রি আইডি, কান্ট্রি নেম, রিজিয়ন আইডি। এগুলো একটু খেয়াল রাখেন কিভাবে কোনটা টেবিলে কি আছে। কান্ট্রি আইডি, কান্ট্রি নেম আর হচ্ছে রিজিয়ন আইডি। ডিপার্টমেন্ট টেবিলে আছে, লোড নিতে টাইম লাগতেছে কেন? ডিপার্টমেন্ট টেবিল, ডিপার্টমেন্ট আইডি থাকবে, তারপরে ডিপার্টমেন্টের নেম থাকবে, এগুলা থাকবে। তারপর হচ্ছে এখানে এমপ্লয়িজ টেবিল, যেটা আমাদের বেশি লাগবে। এমপ্লয়িজ টেবিল আছে, জব টেবিল আছে, জব হিস্ট্রি টেবিলটা আছে, জব টেবিলে আছে যে জব আইডিটা আছে, কবে ও ডেট অফ হায়ারের যে ইয়াটা আছে ওটা আছে। এটা ডিপার্টমেন্ট টেবিলে লেয়ার, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি। এটা একটু খেয়াল রাখেন, আহ এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি আর হচ্ছে কি লোকেশন আইডি। আমি জাস্ট দুটো জিনিস যদি একটু খেয়াল করি, এখানে যদি আমি এমপ্লয়িজ টেবিলটা একটু দেখি,
এমপ্লয়িজ টেবিল থেকে আমাদের অনেক বেশি কোয়েরি লেখা লাগে, একটু খেয়াল করেন। এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি এর দেখেন নেম কিন্তু তিনটা নেম একসাথে দেয়া নাই। নেম মানে এমপ্লয়ির পুরো নামটা কিন্তু একসাথে দেয়া না। আমরা একটা ক্লাসে কিন্তু বলছিলাম যে আমরা চাইবো যে প্রতিটা সেলে অ্যাটমিকলি রাখতে। মানে আপনার কারোর নাম যদি আব্দুর রহিম হয়, আমরা পুরো আব্দুর রহিমটা একসাথে লিখবো, আমরা এটা অ্যাটমিক করে লিখবো, ঠিক আছে? মানে ফার্স্ট নেম লাস্ট নেম এরকম করে, তো তারাও এরকম করে রাখছে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ইমেল, ফোন নাম্বার, হায়ার ডেট, কবে সে জবে জয়েন করলো, জবের আইডি কি, তার স্যালারি কত। এখানে একটা কলাম আছে, এটা নিয়ে আমাদের বেশ কয়েকটা স্কুল লিখতে, কমিশন পার্সেন্টেজ, সে কত পার্সেন্ট কমিশন সে আসলে নিতে পারবে। তো অনেকে দেখেন নাল, অনেকের কিন্তু আবার কমিশন পার্সেন্ট থাকবে, সামনে আসতে পাবেন। এটা হচ্ছে ম্যানেজার আইডি। ম্যানেজার আইডি হচ্ছে যে ওই এমপ্লয়িটা কোন ম্যানেজারের আন্ডারে আছে, আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, ওই এমপ্লয়িটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছে। ঠিক আছে, সবাই একটু এমপ্লয়ি টেবিলটা একটু ভালো করে খেয়াল রাখবেন, কারণ আমাদের বেশ কয়েকটা কোয়েরি হচ্ছে আমাদের এই এমপ্লয়ি টেবিল থেকে, যেখানে আমাদের এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ির ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, ইমেল থাকবে, তার ফোন নাম্বার থাকবে, তার হায়ার ডেটটা কবে সেটা থাকবে। আমরা আমরা এগুলো শিখবো যে কি সে কত মাস চাকরি করছে, কত বছর চাকরি করছে, এটা কিভাবে বের করতে পারে, এগুলো আজকে আমরা দেখতে পারি। তারপরে তার হায়ার ডেটটা বের করবেন, তার স্যালারি, আমাদের স্যালারিটা ফার্স্ট কোয়েরিটা মেবি স্যালারি নিয়ে আমরা করব। স্যালারি, এমপ্লয়ির স্যালারি কত, তারপরে তার কমিশনটা কত, তারপরে হচ্ছে সে কোন ম্যানেজারের আন্ডারে কাজ করতেছে, ওই ম্যানেজারের আইডিটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, যেমন এমপ্লয়ি 2 আর এমপ্লয়ি 3 দুইজনই, যার ম্যানেজার আইডি 100 তার আন্ডারে আছে। কিন্তু আমি যদি বলি যে ম্যানেজার আইডি 100 এর আন্ডারে কতজন আছে, সেটা হচ্ছে এমপ্লয়ি 2 এবং 3, আরো অনেকে থাকতে পারে। ঠিক আছে, এই যে যেমন এটাও কিন্তু ম্যানেজার আইডি 100 এর মধ্যে। তো এগুলো কিন্তু আমরা গ্রুপ বাই করে করে শিখবো, আমি একটু পরে আসতেছি এগুলো আমরা কিভাবে দেখবো। তো এটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, কে কোন ডিপার্টমেন্টে পড়ে, এটা হচ্ছে এই ডিপার্টমেন্টে, মানে কোন ডিপার্টমেন্টের আন্ডারে জব করে সেই ডিপার্টমেন্ট আইডি এখানে দেওয়া আছে। ঠিক আছে, এর বাইরে আমরা আহ, এখানে হচ্ছে জব আইডি, জব টেবিল, জব আইডি, জব টাইটেল, মিন স্যালারি, ম্যাক্স স্যালারি, যে জবটা আছে তার সেখানকার ওই জবটার জন্য সে মিনিমাম কত স্যালারি এবং ম্যাক্সিমাম কত স্যালারি তারা দিচ্ছে। ঠিক আছে, তো এগুলোই আপাতত। আর রিজিয়নসটা এগুলা তেমন একটা না হলে চলবে। আমাদের বেসিক্যালি এখানে কান্ট্রিজ, ডিপার্টমেন্ট, এমপ্লয়িজ, এগুলোই আসলে আমাদের বেশি লাগবে। ঠিক আছে, এসকিউএল টেবিলটা থেকে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে টেবিলটা আছে টেবিলটার সাথে আমরা মোটামুটি পরিচয় করাই দিলাম, এবং যে ডাটাবেস, এই ডাটাবেস যে টেবিল গুলো আছে টেবিল গুলোর সাথে আমরা বলে দিলাম যে কোন টেবিলটা আসলে কি কাজ করে কিভাবে। ঠিক আছে, এখন আমরা জাস্ট এসকিউএল গুলো আসলে দেখা শুরু করবো যে কোনটা আসলে কিভাবে কাজ করবে। ওকে, এটার জন্য আমি ডেস্কটপ শেয়ার করতেছি, আমরা জাস্ট একটু আমি একটা পেজ দিচ্ছি, ওখানে আমি আসলে অনেক কিছু দেখাবো এখন আপনাদেরকে। এখন আসি, আচ্ছা সবাই, আমি এখানে বেশ কয়েকটা আমরা যে এসকিউএল গুলো শিখবো সেটার জন্য আমি বেশ কয়েকটা লিখে রাখতেছি, সবাই একটু খেয়াল করেন আমাদের যেগুলো মাথায় রাখতে হবে এখানে এসকিউএল লেখার জন্য। প্রথম হচ্ছে সিলেক্ট, এই ক্রমটা সবাই একটু লিখে রাখেন, এবং এই ক্রমটা আমাদের কাজে লাগবে, এটা দিয়ে আসলে আমরা অনেক কিছু করবো। সিলেক্ট, তারপর হচ্ছে ফ্রম, ফায়ার, ফ্রমের পর হচ্ছে ফায়ার, এরপর হচ্ছে গ্রুপ বাই, এরপর হচ্ছে অর্ডার বাই। আরেকটা আছে গ্রুপ বাই পরে আছে হ্যাভিং, হ্যাভিংটা এখন নিচ্ছি না, আচ্ছা হ্যাভিংটা সবগুলো নিয়ে নিই। সিলেক্ট, ফ্রম, ফায়ার, গ্রুপ বাই, হ্যাভিং, অর্ডার বাই।
ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল রাখবেন, সিলেক্ট, এই সিলেক্টের পরে সবসময় বসে কলামের নাম, কলাম নেম, এই জিনিসগুলো মাথায় রাখবেন। সিলেক্টের পরে বসবে কি, কলাম নেম, কলামের পরে বসে টেবিল নেম। ওকে, হোয়ার এর পর বসে কন্ডিশন, গ্রুপ বাই এর পরে বসে কলাম নেম। এই এই ক্রমটা যদি মাথায় রাখতে পারেন আপনার জন্য এসকিউএল লিখে এটা খুব ইজি। আমি আবার বলতেছি, গ্রুপ বাই এর পরে বসবে কলামের নাম, হ্যাভিং এর পরে বসে কন্ডিশন, আর অর্ডার বাই এটার পরে বসে কলাম নাম। এই জিনিসটা একটু খেয়াল রাখেন সবাই, এটা একটু লিখে রাখতে পারেন বা নোট ডাউন করে রাখতে পারেন, এটা আমাদের কাজে লাগবে। তো আমি জাস্ট ওয়ান বাই ওয়ান আসি। সিলেক্ট করে আমাদেরকে কলামের নামগুলো লিখতে হয়, যে আপনি কোন কোন কলামকে সিলেক্ট করতে চান, ফ্রম কোন টেবিল থেকে কলামগুলোকে সিলেক্ট করতে চান। এখানে কিন্তু মাল্টিপল টেবিলও পসিবল, আমরা জয়েনও দেখবো যখন দেখবো। তারপর হচ্ছে হোয়ার পরে আমাদেরকে লিখতে হয় কন্ডিশন, কোন কন্ডিশনের আন্ডারে। তারপরে হচ্ছে গ্রুপ বাই এর পরে কলামের নাম লিখতে হয়, যে কোন কলামের কোন কলামে ভ্যালু গুলোকে আমরা গ্রুপ করবো। ওই যে একটু আগে দেখলাম না ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি কিন্তু অনেকগুলো থাকে তাই না। এখন দেখেন, আপনারা অনেক ফ্রেন্ড আছেন, কেউ ধরেন সিএসসি ডিপার্টমেন্টে পড়ে, কেউ ত্রিপলি, কেউ সিভিল ডিপার্টমেন্টে পড়ে। ওকে, এখন আমরা যদি জাস্ট এভাবে জানতে চাই, সবার ডাটা কিন্তু একসাথে আছে। এখন যদি আমরা যদি জানতে চাই কারা সিএসসি ডিপার্টমেন্টে পড়ে, তা কারা ত্রিপলি ডিপার্টমেন্টে পড়ে, কারা সিভিলে পড়ে, তার মানে আমাকে গ্রুপ বাই করতে হবে তাই না। কিসের বেসিসে গ্রুপ বাই করতে হবে, ডিপার্টমেন্টের নেমের বেসিসে আমাকে গ্রুপ বাই করতে হবে। তো এটা হচ্ছে গ্রুপ বাই পর কার নাম বসে, কলামের নাম। আর হ্যাভিং, হ্যাভিং এর পরে বসে কি, কন্ডিশন। এখন আসি, এই হোয়ার এর কন্ডিশন আর হ্যাভিং এর কন্ডিশনের মধ্যে পার্থক্য আছে। হোয়ার এর মধ্যে যে কন্ডিশন থাকে এটা একটা নর্মাল কন্ডিশন, কিন্তু হ্যাভিং এর যে কন্ডিশন, এইটা একটু সবাই একটু লিখে রাখেন। এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয় গ্রুপের উপরে, হ্যাভিং এর কন্ডিশনটা অ্যাপ্লাই হয় সবসময় গ্রুপের উপরে, যে গ্রুপটা আমরা ক্রিয়েট করতেছি সে গ্রুপের উপরে কন্ডিশনটা অ্যাপ্লাই হয়। এই জিনিসটা একটু লিখে রাখেন, অন গ্রুপ। এই হোয়ার কন্ডিশন আর হ্যাভিং এর কন্ডিশনের মধ্যে দুইটা বেসিক ডিফারেন্স আছে। হোয়ার কন্ডিশন হচ্ছে একটা জেনারেল কন্ডিশন, বাট আমাদের হ্যাভিং এর যে কন্ডিশনটা হবে সেটা হবে একটা কি, গ্রুপের উপরে আমাদের এই কন্ডিশনটা হবে। ঠিক আছে, হোয়ার কন্ডিশন যেটা আমাদের ইন্ডিভিজুয়াল রো, মানে এখানে আমরা কোন ইন্ডিভিজুয়াল রো কে আমরা জাস্ট সিলেক্ট করবো ওই কন্ডিশনের উপর বেসিস করে, বাট এখানে হ্যাভিং এর যে কন্ডিশনটা আছে ওই কন্ডিশনটা হবে আমাদের কার উপরে, গ্রুপের উপর ডিপেন্ড করে। ওকে, এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন। আচ্ছা, অর্ডার বাই কলাম নেম। তো এখানে যে অর্ডার বাই আছে, অর্ডার বাই কাজ হচ্ছে যে আমরা আমাদের যে ফাইনাল রেজাল্ট আছে, রেজাল্টকে আমরা সর্ট করব, মানে অ্যাসেন্ডিং অর্ডার অথবা কি ডিসেন্ডিং অর্ডারে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, আর সর্ট করো, সর্টটা কিভাবে আমরা করব, আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে করতে চাই, জাস্ট অ্যাসেন্ডিং অর্ডার যদি করতে চাই, তাহলে আমরা জাস্ট এএসসি এএসসি এটা লিখলে হয় অ্যাসেন্ডিং অর্ডার, আর ডিইএসসি এটা লিখলে হয় ডিসেন্ডিং অর্ডার। তো এটা একটু খেয়াল রাখবেন। অর্ডার বাই, অর্ডার বাই কলাম নেম, মানে ওই কলামের যে ভ্যালু গুলো আছে ওই ভ্যালু গুলোকে আমরা সর্ট করবো। এখন সর্টটা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে করতে পারি, ছোট থেকে বড় আকারে, আর বড় থেকে ছোট আকারে। আমরা যখন ছোট থেকে বড় আকারে করবো তখন আমরা লিখবো এএসসি, আর বড় থেকে ছোট করবো তখন লিখবো কি, ডিইএসসি। বুঝতে পারছি সবাই? সবাই এই জিনিসটা একটু ভালো করে একটু দেখেন, এটা একটু খেয়াল রাখেন, এটা আমাদের লাগবে আসলে। একটু নোট ডাউন করেন, এবং এটাতে কারো বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে একটু এখনই জান, কারণ আমরা এখনই স্কুল লিখে শুরু করবো, তো আমাদের জন্য কোনো প্রবলেম না হয়। এবং এই ক্রমটা সবার মাথায় রাখতে হবে। সবাই কি এতটুকু কি আমরা বুঝছি? জি স্যার। ওকে, তো এতটুকু যদি আমরা বুঝি, জাসমিন, ওকে, এটা আমরা শেষ করলাম। এখন আসি আমরা আসলে এখন আমাদের এসকিউএলটা শুরু করব। সো আমি এই নোটপ্যাডের মধ্যে আসলে সব দেখাই দেখাই যাব, আসলে কোনটা কি আছে না আছে। ওকে, তো আসি আমরা, আমি নোটপ্যাডের মধ্যে বিভিন্ন কোয়েরির কোশ্চেন গুলো লিখবো, এটার কাজ নেই।
আমরা বিভিন্ন বিভিন্ন কোয়েরির কোশ্চেন গুলো লিখবো এবং সেগুলো ওখানে আমরা সলভ করবো। ওকে, তো আমরা টিল নাও এই পর্যন্ত আমি কি করলাম, আমি ডাটাবেসটা ইম্পোর্ট করে দেখালাম কিভাবে একটা ডাটাবেস ইম্পোর্ট করতে হয়। ডাটাবেসের মধ্যে কি কি কলাম ছিল, কি কি টেবিল গুলো ছিল, প্রত্যেকটা টেবিল আমি দেখালাম। এবং এখন আমরা শিখতেছি কিভাবে আমরা একটা এসকিউএল যে লিখবো, এসকিউএল লেখার জন্য আমাদের যে অপারেটর গুলো লাগবে। বেসিক্যালি এখানে এই যে 6টা অপারেটর, সিলেক্ট, ফ্রম, হোয়ার, গ্রুপ বাই, হ্যাভিং, অর্ডার বাই, এই 6টা অপারেটর নিয়ে আমরা একটু কথা বললাম। ঠিক আছে, তো এখন আসি আমরা আমাদের ওয়ান বাই ওয়ান এসকিউএলটা আমরা ইয়ে করি। তো আপনাকে কি করবে, পরীক্ষা বিভিন্ন কুয়েরি দিয়ে দেখবে এবং ওই কুয়েরির জন্য আপনাকে আনসারটা লিখতে হবে যে ওগুলো আপনি কিভাবে পারফর্ম করবেন। ওকে, তো আসি ফার্স্ট ওয়ান আজকের জন্য। তো আমি এখানে কোশ্চেন গুলো লিখবো। আমি যে যে কোয়েরি লাগবে সেই কোয়েরির কোশ্চেন আমি যে মতো করে এখানে লিখবো, লিখে আমরা সেটার আনসারটা আমরা ওই যে আবার জেম সার্ভারে যাবো, গিয়ে সেখানে আমরা কোয়েরি লিখে বের করবো। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট ওয়ান হচ্ছে লিখলাম, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল স্যালারি অফ ইচ এমপ্লয়ি। আচ্ছা, কি বলছে, প্রত্যেক প্রত্যেক এমপ্লয়ি অ্যানুয়াল স্যালারি কত, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল স্যালারি অফ ইচ এমপ্লয়ি। তাহলে প্রত্যেক এমপ্লয়ি অ্যানুয়াল স্যালারি কত। ওকে, এখন এনিওয়ান গেস আমাকে কোন টেবিলে যেতে হবে, কোন টেবিলে আমরা যেতে পারি, এমপ্লয়ি টেবিল স্যার। এমপ্লয়িজ টেবিলে, তাই তো। এখন দেখেন এই এমপ্লয়িজ টেবিলে, আপনাকে এমপ্লয়িজ টেবিলটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই স্যালারি নামে একটা কলাম আছে। ওকে, এখন এখানে স্যালারি নামে যে কলামটা দেওয়া আছে, এই কলামটা এটা হচ্ছে মান্থলি স্যালারি, কিন্তু কোশ্চেন আমাকে কোন স্যালারি বের করতে বলছে, অ্যানুয়াল স্যালারি। কি এতটুকু বুঝছি? ওকে, আমাকে বলছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল স্যালারি অফ ইচ এমপ্লয়ি, প্রত্যেকটা এমপ্লয়ির অ্যানুয়াল স্যালারিটা বের করে দেখেন। মানে প্রত্যেক যে এমপ্লয়িরা আছে ওদের প্রত্যেকের, মানে ধরেন যে আমি দেখতে চাই এমপ্লয়ি আইডি 100, তার অ্যানুয়াল স্যালারি কত, তো তার মান্থলি স্যালারি যদি 24,000 হয়, অ্যানুয়াল স্যালারি কত হবে, এটার সাথে কত দিয়ে গুণ দিতে হবে, 12 দিয়েছে। 12 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে এটাই দেখতে হবে যে প্রত্যেক এমপ্লয়ি, যে প্রত্যেক এমপ্লয়ি যেহেতু বলছে, তাহলে সবার এমপ্লয়ি আইডি দেখাতে হবে এবং ওই এমপ্লয়ি আইডির তাদের অ্যানুয়াল স্যালারি কত সেটা দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা কি করবো, এসকিউএল গুলো কিভাবে লিখবো, এই জাস্ট এখান থেকে এসকিউএল এ যাবেন, এসকিউএল উপর ক্লিক করবে। ওকে, আচ্ছা, এসকিউএল এ গিয়ে ক্লিক করলাম। আমরা এখানে এখানে যে একটা বক্স আছে, এই বক্সের উপর সবসময় টিকটা দিয়ে রাখবো, শো দিস কোয়েরি হিয়ার। তাহলে আমাকে বলছে যে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল স্যালারি অফ ইচ এমপ্লয়ি। ওকে, আমি এটা একটু এখানে একটু লিখে রাখি আপনাদের, আপনারা কি দেখতেছেন? ওকে, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। what is the annual salary of each employee। আচ্ছা, তো এসকিউএল এর আগে একটা হ্যাশ দিয়ে দিলে এটা কমেন্ট হয়ে যায়। ঠিক আছে, এখন আসি আমরা ওই যে যে ক্রমটা আপনাদেরকে শিখালাম, সিলেক্ট। ওকে, আসি প্রথমে সিলেক্ট, কি কি দেখাতে হবে আমাকে, প্রত্যেক এমপ্লয়ির এমপ্লয়ি আইডি দেখাতে হবে, আর এটা কি দেখাতে হবে, অ্যানুয়াল স্যালারি দেখাতে হবে। ঠিক আছে, সিলেক্ট এমপ্লয়ি আইডি কমা অ্যানুয়াল স্যালারি, মানে কি স্যালারিকে কত দ্বারা গুণ দিতে হবে, 12। ঠিক আছে, ফ্রম, সিলেক্ট, এটা ফ্রম কোন টেবিল থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে। সবাই কি এই লাইনটা বুঝতে পারছে? সিলেক্ট এমপ্লয়ি আইডি, ওই যে দেখেন আমাকে কি বলছে যে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল স্যালারি অফ ইচ এমপ্লয়ি, মানে এমপ্লয়ি টেবিল থেকে প্রত্যেক টেবিলের অ্যানুয়াল স্যালারিটা দেখা। তাহলে আমাকে কি করতে হবে, সিলেক্ট, আমরা পরে আসছি, সিলেক্টের পরে সবসময় কলামের নামগুলো বসাতে হবে। তাহলে মানে কলামের নাম বসাতে হবে, মানে কি আমার আমার আমি কোন কোন কলাম, আমার কোন কোন কলামকে আমি সিলেক্ট করবো। তাহলে এই সিলেক্ট কলাম, কোন কলামকে সিলেক্ট করতেছি, এমপ্লয়ি আইডি, আর একটা হচ্ছে স্যালারি। আর জাস্ট কিন্তু স্যালারি সিলেক্ট করার সময় স্যালারিকে আমরা কত দ্বারা গুণ করে দিচ্ছি, 12 দ্বারা গুণ করে দিচ্ছি, ফ্রম কোন টেবিল থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, এটাকে যদি আমি রান দিই, আমরা জাস্ট এটাকে একটু রান দিই, দেখি কি হয়। এটা দেখেন, প্রত্যেক এমপ্লয়ি আইডি আর একটা হচ্ছে কি স্যালারি চলে আসে। দেখেন ওটা কিন্তু 24,000 সামথিং ছিল, এমপ্লয়ি আইডি যার 100 তার স্যালারি, কিন্তু এখন তার এখানে স্যালারি কি কত চলে আসছে, 12 দিয়ে গুণ করলে যত আসবে, প্রত্যেক এমপ্লয়ি স্যালারি কিন্তু এখন এটা দেখাচ্ছে। সবাই এই জিনিসটা বুঝতে পারছি, সবচেয়ে সিম্পল কোয়েরিটা। জি স্যার। ওকে, এখন একটা জিনিস দেখেন এখানে, এখানে যে আমাদের আচ্ছা এমপ্লয়ি আইডিটা ওকে, কিন্তু স্যালারি টেবিলের যে লেখাটা কলামের নাম কি চলে আসছে, স্যালারি ইনটু কত, 12 না? কারণ কি, কারণ আমরা ওই যে এসকিউএল এর মধ্যে ওটা লিখে রাখছি স্যালারি ইনটু 12। এখন আমরা চাইলে কোনো কলামের নামকে এভাবে চেঞ্জ করে দিতে পারি, কলামের নামটা রিনেম করতে পারি। এখন আসি কিভাবে এই স্যালারি ইনটু 12 এই কলামের নামটা আমরা কিভাবে রিনেম করতে পারি সেটা আমরা একটু দেখি। ঠিক আছে,
তাহলে দেখেন এই জাস্ট আপনি কি করবেন, স্যালারি ইন্টু 12 যেটা আছে এটাকে আপনি একটা অপারেটর ইউজ করবেন রিনেম করার জন্য। এসকিউএল এর ক্ষেত্রে কোনো কলামের নাম যদি আপনি রিনেম করতে চান সেখানে ইউজ করতে হবে এস। এস কি নামে রিনেম করতে চান? কারণ যে অ্যানুয়াল স্যালারি, এস অ্যানুয়াল স্যালারি। আমরা এটাকে অ্যানুয়াল স্যালারি নামে রিনেম করতে চাই। অ্যানুয়াল স্যালারি ফ্রম কি এমপ্লয়িজ, মানে ওই তারা আপনাকে এমপ্লয়ি আইডি দেখাবে আর এখানে স্যালারি ইনটু 12 বলবো না, স্যালারি ইনটু 12 এর জায়গায় তারা কি কি দেখাবে? অ্যানুয়াল স্যালারি। আর রিনেমের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার ওয়ার্ড দুইটা হয়, ঠিক আছে, আপনি যদি এই দুইটা ওয়ার্ডের মাঝে আন্ডারস্কোর দিয়ে দেন তাহলে কিন্তু আর ওই যে ডাবল কোটেশন দেওয়া লাগবে না, কারণ তারা দুইটাকে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করবে তখন। কিন্তু আপনার যদি স্পেস রাখেন দুইটা ওয়ার্ডের মাঝে, দ্যাট মিনস আপনাকে এটা পুরোটাকে একটা স্ট্রিং হিসেবে কাউন্ট করাতে হবে, তাই তখন আপনাকে কি করতে হবে, পুরোটাকে একটা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। আমি কি কথাটা বুঝতে পারছি কেন ডাবল কোটেশনটা দিছি এই অ্যানুয়াল স্যালারির মাঝে, অ্যানুয়াল স্যালারিতে? কারণ আমার এখানে দুইটা ওয়ার্ড আছে। Okay? যদি একটা ওয়ার্ড হতো তাহলে না দিলেও চলতো। ওকে, তাহলে এখন আসি, আমি যদি গো দিই দেখবেন এই যে দেখেন আগে যে জায়গায় ছিল স্যালারি ইনটু 12 সেই জায়গায় এখন কত চলে আসছে? অ্যানুয়াল স্যালারি। আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি সবাইকে? ওকে, তাহলে আমাদের হোপফুলি আমাদের যে ফার্স্ট যে ইয়েটা ছিল এটা আমরা রান করতে পারছি। ওকে, এবার আসি আমরা সেকেন্ডটাতে, সেকেন্ড কোয়েরি। ওকে, আমি এটা এখন কমেন্ট করে দিচ্ছি। তো আমরা এখন আরেকটা কোশ্চেন লিখি, এখানে কোশ্চেন লিখতে লিখতে আমরা কাজ করব। ওকে, তো এবার সেকেন্ড নাম্বার হচ্ছে যে ধরুন যে হুইচ হুইচ এমপ্লয়িজ ওয়ার্ক ইন ডিপার্টমেন্ট 90 and earn a salary at least 10,000। ওকে, এখানে আমাদেরকে কি বলছে যে কোন এমপ্লয়ি গুলা যাদের ডিপার্টমেন্ট আইডি 90, ডিপার্টমেন্ট 90 মানে কি ডিপার্টমেন্ট আইডি কত? 90। তাহলে কোন এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি যাদের 90, ডিপার্টমেন্ট আইডি 90 এটাতে তারা জব করে এবং তারা সেখানে কমপক্ষে মাসে 10,000 টাকা স্যালারি পায়। ঠিক আছে, আমাকে এটাই বলতেছে যে কোন কোন এমপ্লয়িরা আছে যাদের ডিপার্টমেন্ট আইডি কত 90 এবং সেখানে তারা কমপক্ষে মাসে কমপক্ষে 10,000 টাকা স্যালারি পায়, মানে 10,000 এর বেশিও কি পাইতে পারে। ওকে, তাহলে আমাদেরকে কি কি দেখাতে হবে বলেন তো, কি কি শো করা লাগবে? Anyone? কি কি শো করতে হবে? কোশ্চেনটা কি, কোন এমপ্লয়িরা ডিপার্টমেন্ট 90 তে জব করে আইডিয়ার স্যালারি স্যার। স্যালারি দেখাতে হবে এবং তারা 10,000 টাকার বেশি স্যালারি পায়, মানে তাদের স্যালারিটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যে কলাম গুলো তাহলে সিলেক্টের পরে এই কলাম গুলো লিখতে হবে। তাহলে সিলেক্ট এমপ্লয়ি আইডি কমা স্যালারি ফ্রম কোন টেবিল থেকে? এমপ্লয়িজ টেবিল থেকে। ফায়ার যেখানে ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু কত হবে? 90। আচ্ছা, আমরা বলছিলাম হয়ের উপরে সবসময় কন্ডিশন বসে। এখন দেখেন আমার কন্ডিশন এখানে কয়টা? দুইটা। একটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি 90 হতে হবে আর স্যালারি হবে 10,000 বা তার থেকে কি বেশি। তাহলে আমরা এই দুটো কন্ডিশনকে এইভাবে আমরা এইভাবে দুটো প্রেডিকেটকে আমরা একসাথে একটা প্রেডিকেট বানাতে পারি, মানে দুটো কন্ডিশনকে একসাথে একটা প্রেডিকেট বানাতে পারি। তো সেটার জন্য বিভিন্ন অপারেটর ইউজ করতে হয়, সেখানে দুইটা। একটা হচ্ছে আমরা এন্ড ইউজ করতে পারি অথবা কি অর ইউজ করতে পারি। যেহেতু এখানে এন্ড বলছে তাহলে আমরা মাঝে লিখবো এন্ড স্যালারি। স্যালারি অ্যাটলিস্ট 10,000 বলছে, মানে 10,000 বেশি হতে পারে, তাহলে স্যালারি ইজ গ্রেটার অর ইকুয়াল টু কত হবে? 10,000। সবাইকে এই জিনিসটা বুঝতে পারছি? স্যালারিটা হবে কত? 10,000 থেকে বেশি। তাহলে সিলেক্ট এমপ্লয়ি আইডি স্যালারি ফ্রম এমপ্লয়িজ বাই ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু 90 এন্ড স্যালারি, মানে ডিপার্টমেন্ট আইডি 90 এবং স্যালারি যদি 10,000 বেশি হয় এমপ্লয়িজ টেবিল থেকে তাদের এমপ্লয়ি আইডি এবং কি দেখেন স্যালারি দেখেন। ওকে, তাহলে আমরা যদি এটা গো করি তাহলে এখন দেখেন এই যে দেখেন এই এমপ্লয়ি আইডি 100 তার স্যালারি কত? 24,000। 101 17,000, 102 17,000। আর 101 কোন ডিপার্টমেন্টে জব করে? আমরা যদি একটু দেখতে চাই, জাস্ট আমরা যে এমপ্লয়ি টেবিলটা একটু চাই দেখি 101 কি ডিপার্টমেন্ট নাম্বার 90 তে জব করে কিনা একটু দেখি তো। এই যে দেখেন এই যে এমপ্লয়ি টেবিলে যান 101 যে ডিপার্টমেন্ট নম্বর 90 100 101 আর 102
তিনজনই কিন্তু ডিপার্টমেন্ট নাম্বার 90 তে জব করে, এই ডিপার্টমেন্ট আইডি 90 তে। ঠিক আছে, এই কারণে আমাকে দেখালো। তাকে বুঝতে পারছি জিনিসটা? ওকে, এই যে এখানে দেখেন আমি যদি রান দিই, এই এমপ্লয়ি 100, 101 আর হচ্ছে 102 এবং তিনজনেরই স্যালারি দেখানো হয়েছে এবং তিনজনই ডিপার্টমেন্ট নাম্বার কত 90 তে জব। আমি হোপফুলি এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, আমরা এভাবে আস্তে আস্তে একটু হার্ডের দিকে যাবো এতে। আচ্ছা, এবার আসি পরেরটা। 3 নাম্বার যেটা আছে ওটা আমরা একটু দেখি। আমরা এখন পর্যন্ত একটা দেখলাম, দুইটা দেখলাম, এখন আসি 3 নাম্বার। প্রত্যেকটা আবার আমি আমি আনসারও দিয়ে দিব বলি, তো আপনার সমস্যা হবে না। যা যা লাগবে। Okay. এখন আসি, এবার আসি ধরেন হুইচ এমপ্লয়িজ হ্যাভ নো কমিশন পার্সেন্টেজ। কোন এমপ্লয়াররা আছে যাদের কোনো কমিশন পার্সেন্টেজ নেই, এবং আমাকে বলছে ডিসপ্লে দেয়ার লাস্ট নেম এন্ড কমিশন পার্সেন্টেজ। লাস্ট নেম এন্ড সিপিটি। সবাই একটু খেয়াল করি, এখানে আমাদেরকে কি বলছে, হুইচ এমপ্লয়িজ, কোন এমপ্লয়িজ আছে যাদের কোনো হ্যাভ নো কমিশন পার্সেন্টেজ। আচ্ছা, নো কমিশন পার্সেন্টেজ মানে কমিশন পার্সেন্টেজ নাই, তার মানে ওই তাদের ওই যে কমিশন পার্সেন্টেজ যে কলামটা আছে ওই কলামে ওই এমপ্লয়ের কি লিখে থাকবে বলেন তো, যেহেতু নো কমিশন পার্সেন্টেজ বলছে। এনিওয়ান? নো কমিশন পার্সেন্টেজ তার মানে কি, কি ভ্যালু এটা? ভ্যালু হবে স্যার। ভ্যালু। তার মানে আমাকে দেখতে হবে যে কমিশন পার্সেন্টেজ ইকুয়াল টু নাল কিনা। আমার যদি কমিশন পার্সেন্টেজ নাল হয় দেন গিয়ে আমরা বলবো যে ওকে এই এমপ্লয়ির কোনো কমিশন পার্সেন্টেজ নাই। ঠিক আছে, এখন আসি আমরা এটার জন্য আমরা এখন ইয়ার লিখবো, কোয়েরিটা লিখবো। তাহলে এবং তাদের কি কি দেখাতে বলছে, তাদের লাস্ট নেম এবং কি কমিশন পার্সেন্টেজটা দেখাতে বলছে। মানে যাদের কমিশন পার্সেন্টেজ নাল তাদের লাস্ট নেম দেখান এবং কমিশন পার্সেন্টেজটা দেখান, মানে ওই ওই জায়গায় নাল লেখা দেখা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি কিভাবে দেখতে পারি দেখেন, সিলেক্ট লাস্ট নেম কমা কমিশন পার্সেন্টেজ ফ্রম কোন টেবিল থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে, হয় কমিশন পার্সেন্টেজ। কমিশন পার্সেন্টেজ কি হবে এনিওয়ান? কমিশন পার্সেন্টেজ কি হবে? ইকুয়াল টু নাল। হ্যাঁ, একটা মেন কথা হচ্ছে নাল। নাল কি কোনো নাম্বার নাকি কোনো স্ট্রিং? তো এটাকে আসলে আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি না। ঠিক আছে, আমি যদি কোনো স্ট্রিং ম্যাচ করতে চাই, ঠিক আছে, তখন আমাদেরকে লিখতে হয় কমিশন পার্সেন্টেজ ইজ নাল। বুঝা গেছে? মানে কমিশন পার্সেন্টেজটা হচ্ছে কত না। কেন আমরা কেন ইকুয়াল না দিয়ে ইজ দিছি বলেন তো? কারণ এটা কিন্তু জাস্ট এটা কিন্তু ক্যারেক্টার, এটা কিন্তু নাম্বার না। যদি আমাকে বলতো যে কমিশন পার্সেন্টেজ 10, তাহলে আমি লিখতাম কমিশন পিসিটি ইকুয়াল 10, 15 ইকুয়াল 15 লিখতাম। বাট আমার এখানে বলছে নাল, তাহলে উত্তরটা কি ইজ নাল। এই নালের ইয়েটা একটু ব্যতিক্রম, এই কারণে আমি আসলে এটা দেখাইছি। সবাইকে বুঝতে পারছি এতটুকু? নালটাকে কিভাবে লিখতে হয়? নালের জন্য কিন্তু ইকুয়াল দিয়ে লেখা যায় না, সেটা লিখতে হয় কি ইজ দিয়ে। ওকে, এখন আমরা এটা একটু রান দিয়ে দেখি এটা কি হয়েছে নাকি। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে সবার লাস্ট নেম এবং এই তাদের দেখেন কমিশন পার্সেন্টেজ, এটা কি কি লেখা আছে না। আমরা কি এতটুকু বুঝতে পারছি? তাহলে নালকে কি নাল, যদি কোথাও আমাকে নালের ইয়েটা কোয়েরিতে লিখতে হয় তখন কিন্তু আমরা ইকুয়াল দিব না, আমরা সবসময় কি দিব, ইজ দিব। এই জিনিসটা শেখার জন্য আসলে আমরা এটা লিখছিলাম। সবাই কি বুঝতে পারছি এই জিনিসটা? এটা একটু খেয়াল রাখবেন, হপফুলি আপনারা পারবেন এগুলা। ওকে, এরপর আসি আমাদের নেক্সট যে কোয়েরিটা, এটা আমরা 3টা কোয়েরি দেখলাম, 4 নাম্বার কোয়েরিটা একটু দেখি। 4 নম্বর থেকে আমরা একটু ইয়ার দিকে যাবো, যেগুলো আমাদের এখানে আমরা আরো কয়েকটা বেশ কয়েকটা শিখার ট্রাই করি, একটু দেখি। জাস্ট হুইচ এমপ্লয়ি হ্যাভ এ ফার্স্ট নেম, which employees have a first name consisting exactly 5 characters. ওকে, এইগুলো ইন্টারেস্টিং, এগুলো অনেক সময় আপনাদেরকে জিজ্ঞাসা করে বিভিন্ন ইন্টারভিউ গুলোতে। আমাকে ওই এমপ্লয়ীদেরকে বের করতে হবে যাদের ফার্স্ট নেমে
এক্স্যাক্টলি কতটা ক্যারেক্টার আছে? 5টা ক্যারেক্টার আছে। বুঝা গেছে? একপাশে এটা কিভাবে বের করব? এটা হচ্ছে এভাবে একটু খেয়াল করি। এভাবে আমরা বের করব যে আমি যদি জাস্ট এটাকে আ একটু আপনাকে এঁকে দেখাই ব্যাপারটা। ওকে। আমাদের আমাদেরকে দেখতে হবে যে সেখানে আমাদের ক্যারেক্টার আছে কতটা? 5টা। এক্সাক্টলি 5টা। নট মোর দ্যান। 5 এর বেশি হবে না। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এভাবে বের করতে চাই যে এক্সাক্টলি 5টা ক্যারেক্টার আছে, তখন আমাকে কি করতে হবে দেখেন সবাই। জাস্ট একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা এই 5টা আন্ডারস্কোর দিব। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো আমরা দেখব যে 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 ফার্স্ট নেম আছে ওই ফার্স্ট নেমের এই যে ফার্স্ট নেম যেটা আছে সেটা যদি 5টা ক্যারেক্টার থাকে তাহলে আমাদেরকে আন্ডারস্কোর কয়টা দেওয়া লাগবে? 5টা। তাহলে এই 5টা আন্ডারস্কোর দেওয়া মানে হচ্ছে যে ওই ইয়েটার মধ্যে ও তার ফার্স্ট নেমের মধ্যে ক্যারেক্টার আছে কতটা? 5টা। এতটুকু কি বুঝতে পারছেন? এই জিনিসটা কি বুঝছেন আপনারা? নাকি কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পারছি স্যার। ক্যারেক্টার থাকবে ততগুলো আন্ডারস্কোর হবে, তাই তো? হ্যাঁ। যতগুলা ক্যারেক্টার থাকবে ততগুলো আন্ডারস্কোর হবে। হ্যাঁ, যতগুলো ক্যারেক্টার আমাকে যেহেতু 5টা চাচ্ছি না, আমাকে ততগুলো আন্ডারস্কোর দিয়ে দিতে হবে। যেহেতু আমাকে বলছে এক্সাক্টলি 5 ক্যারেক্টারস। ঠিক আছে? মানে এমপ্লয়িজ হ্যাড ফার্স্ট নেম সেটা যেখানে এক্সাক্টলি 5টা ক্যারেক্টার থাকবে। ওকে? ওকে। ওকে। সো এটা যদি আমরা বুঝতে পারি, হোপফুলি এটা আমরা পারবো। আহ এখন এটার জন্য আমরা জাস্ট এসকিউএলটা একটু লিখি। তো এটার জন্য এসকিউএলটা জাস্ট এখানে আমরা লিখি। আচ্ছা, এখানে এটাতে যাওয়ার আগে আমি আরো বেশ কয়েকটা নিয়ে কথা বলি। ওগুলো হয়তো আমরা স্পেল লিখতেছি না। এটা যদি বলে এক্স্যাক্টলি 5টা ক্যারেক্টার, তার মানে হচ্ছে আমাদের 5টা আন্ডারস্কোর করতে হবে। আচ্ছা, এখন যদি কোশ্চেনটা এটা বলে যে যে ওই এমপ্লয়ি গুলোকে আপনি খুঁজে বের করুন যাদের নামে 4টা বা তার বেশি ক্যারেক্টার আছে। 4টা বা তার কি বেশি, মানে মিনিমাম কতটা থাকবে? 4টা এবং তার বেশিও থাকতে পারে। যেমন ধরেন আমার নামে আমার নামে 5টা ক্যারেক্টার আছে। তাহলে আমি যদি বলি আহ আমার এই যে ওই এমপ্লয়ীদের খুঁজে বের করুন যাদের নামে 4টা বা তার বেশি ক্যারেক্টার আছে। দ্যাটস মিন ওখানে আমার নামটা আসবে, কারণ আমার নামে তো 4 বা তার বেশি ক্যারেক্টার আছে। ঠিক আছে? ওকে। তাহলে এটা কিভাবে বের করতে পারি? এনি আইডিয়া? কোন আইডিয়া আছে? স্যার 4টা আন্ডারস্কোর দিতে হবে আর আরেকটা কিছু করতে হবে। আর কিছু একটা করা লাগবে। এই তো আপনি ধরতে পারছেন যে 4টা আন্ডারস্কোর দেওয়া লাগবে, এরপরে আর কিছু একটা করা লাগবে। হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি করা লাগবে। এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম। একটু খেয়াল করেন যে জাস্ট আপনি কোটেশনের মধ্যে এই 4টা আন্ডারস্কোর দেন। ও 1টা, 2টা, 3টা, 4টা। এরপরে জাস্ট একটা পার্সেন্ট দিবেন। পার্সেন্ট সাইনটা দিবেন। এটার মানে হচ্ছে যে মানে এট লিস্ট 4টা ক্যারেক্টার থাকবে, এরপরে আরো অনেকগুলো থাকতে পারে। ওকে? স্যার একটা আন্ডারস্কোর দিলেই কি মাল্টিপল ক্যারেক্টারের কাজ করবে? হ্যাঁ, না 4টা আন্ডারস্কোর আপনাকে দিতে হবে। একটা পার্সেন্টেজ স্যার, সরি স্যার। হ্যাঁ, একটা পার্সেন্ট মানে প্রথমে আপনাকে মিনিমাম যতটা আছে সেটা আপনাকে ততটা আন্ডারস্কোর আপনাকে দিয়ে দিতে হবে। আমার মিনিমাম কতটা থাকবে? 4টা। 4টা। এরপরে আপনি যখন পার্সেন্ট দিয়ে দিবেন, এটার মিনিং হচ্ছে যে 4-এর পরে অনেকগুলো থাকতে পারে, অথবা নাই, মানে লিস্ট 4টা আছে, 4-এর পরে অনেকগুলো থাকতে পারে। জি স্যার, বুঝতে কথাটাকে বুঝা গেছে ব্যাপারটা? পেরেছি স্যার। ওকে। এখন যদি তাহলে আমাকে যদি বলে 3 or more ক্যারেক্টার্স, তাহলে আমি আন্ডারস্কোর কয়টা দিব? স্যার 3টা আন্ডারস্কোর দিব আর একটা পার্সেন্ট। 3টা আন্ডারস্কোর দিব আর একটা কি পার্সেন্ট সাইন। কি? এতটুকু কি বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এবার যদি বলে আরেকটা আছে, কোন এমপ্লয়ি আমি যদি এবার এই কথাটা বলি যে ওই সকল এমপ্লয়িকে বের করুন যাদের নামে
যাদের নামের শেষে 4টা ক্যারেক্টার অবশ্যই আছে, এর বেশিও থাকতে হবে। মানে যাদের নামের শেষে কতটা ক্যারেক্টার আছে, 4টা ক্যারেক্টার অবশ্যই আছে। মানে মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 4 ক্যারেক্টার্স এন্ড মাস্ট এন্ড উইথ 4 ক্যারেক্টার্স। মানে ওই ওই তারা কমপক্ষে 4টা ক্যারেক্টার দিয়ে শেষ হবে। তাহলে কি কিভাবে হতে পারে, শেষে অবশ্যই 4টা ক্যারেক্টার থাকবে। স্যার পার্সেন্টেজ দিয়ে 4টা ইয়া হ্যাঁ, দিব তার মানে তখন তখন কি করতে হবে, পার্সেন্টেজটা দিতে হবে আগে। এরপরে মানে এর আগে আগে অনেকগুলোই থাকুক না কেন, শেষে অবশ্যই কতটা থাকতে হবে, 4টা থাকতে হবে। সবাই কি এতটুকু বুঝতে পারছি? ওকে, মানে ধরেন যদি আমি 5টার কথা বলি, ধরেন ধরেন কারো একজন নাম, একটা নাম বলেন তো যেখানে 4টা ক্যারেক্টার আছে। ইমন স্যার, ইমন। ইমন। তাহলে যদি বলি জাস্ট যেহেতু এখানে 5টা দিয়ে রাখছি, তাহলে আমরা বলছি যে ওই এমপ্লয়িকে বের করুন যাদের নামের শেষে 5টা ক্যারেক্টার আছে। এর আগে অনেকগুলো থাকতে পারে, বাট তাহলে আমি যদি শেষে যদি 5টা দিই তাহলে কি ইমন আসবে? ইমন কিন্তু আসবে না, ঠিক আছে। ধরেন আমি যদি শেষে 5টা দিয়ে 4টা দিই, তখন কিন্তু এখানে যেহেতু ইমনের নামের শেষে 4টা ক্যারেক্টার, মানে শেষে বলতেও যে মানে নামের মধ্যেই 4টা ক্যারেক্টার আছে, তাও কিন্তু এটা এখানে আসবে। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে আমাকে যখন বলবে এক্স্যাক্টলি ক্যারেক্টার কতটা, জাস্ট যখন এক্স্যাক্টলি যতটা চাইবে ততটা আন্ডারস্কোর দিবেন। তারপর আমাকে যদি বলে যে 3 অর মোর, তাহলে জাস্ট 3টা দিয়ে পার্সেন্ট দিবেন, 4 অর মোর, ঠিক আছে। আবার আমাকে যদি বলে শেষে এতটা থাকবে, তাহলে আগে পার্সেন্টেজ, শেষে আমাদের আন্ডারস্কোর গুলো দিবে। সবাইকে এই জিনিসগুলো বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম আছে? এগুলো তো অনেকে একটু ঝামেলা করে ফেলে। সো আমি চাইলেন না যে এগুলো আপনারা, আমি এখানে 3 ধরনের কোশ্চেন পসিবল, আমি আপনাদেরকে 3 ধরনের কোশ্চেনের আনসার করে দিচ্ছি। ওকে, এখন আসলে আমরা আসলে কোনটা, নট মোর দেন 4 বললে স্যার নট মোর দ্যান 4 মানে কি? 4 হইতে পারে, এর কমও হইতে পারে স্যার। 4 হতে পারে, এর কম হতে পারে। ওই যে আপনি আগে পার্সেন্ট দেন, জি স্যার। মানে আপনাকে যখন আমি যেহেতু বলতেছি নট মোর দ্যান 4, তাই তো? জি স্যার। আপনি আগে পার্সেন্টেজ দেন, দেন আপনি 4 দেন। ও আচ্ছা স্যার, ওকে স্যার। বুঝতে পারছি? জি স্যার। মানে আহ, এটা তো হচ্ছে যে না, পার্সেন্টেজের আগে না, মানে 4টা হতে পারে, এর এর কি হতে পারে, কম হতে পারে স্যার। কম, খুব কম হতে পারে। মানে তাহলে বেশি হবে না। মানে কত থেকে কত মানে অ্যাটলিস্ট কত হবে? অ্যাটলিস্ট 4টা স্যার, এরপরে কম যত মানে 4টা। মানে একটা হতে পারে, এক থেকে কতটা? 4টা ডাক্তার স্যার। আচ্ছা, এটা আমি আপনাকে এসকিউএল করিয়ে দেখাচ্ছি। এটা এটা একটু আপনি যেটা বলছেন, হ্যাঁ, এটা ওই প্রথম যেটা বলছি ওই আনসার দিয়ে হবে। আমি এটাকে এসকিউএল করিয়ে দেখাবো আমাদেরকে, ঠিক আছে? ওকে, আমি জাস্ট এটা প্রথমে এটা আনসারটা একটু লিখে দিই। কি বলছে এখানে, which employees have a first name consisting of exactly 5 characters, যে ওই তাদেরকে খুঁজে বের করুন যাদের মধ্যে এক্স্যাক্টলি 5টা ক্যারেক্টার আছে। ওকে, তাহলে সিলেক্ট এমপ্লয়ি আইডি, কমা ফার্স্ট নেম ফ্রম এমপ্লয়িজ। ওই এমপ্লয়ি আইডি গুলো এবং ফার্স্ট নেম আপনি দেখান কোন টেবিল থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে, হায়ার ফার্স্ট নেম। ওকে, এখন দেখেন ফার্স্ট নেম ইকুয়াল কি এটা লিখবেন, এনিওয়ান? আমরা কি এটা লিখবো যে হায়ার ফার্স্ট নেম ইকুয়াল? এটা তো স্ট্রিং টাইপের। হ্যাঁ, এটা তো স্ট্রিং টাইপের, এটাই আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। মনে রাখবেন, যখন ইন্টিজার হবে মানে নাম্বার ভ্যালু হবে তখন আপনি ইকুয়াল দিতে পারবেন, কিন্তু যখন আপনি স্ট্রিং দিবেন তখন কিন্তু ইকুয়াল হবে না। তখন কি হবে বলেন তো? ডোন্ট সে দ্যাট ইজ বলবেন না, অন্য কিছু একটা আছে। আপনারা নিজেরা এই ওয়ার্ডটা অনেক ইউজ করেন, যে ফার্স্ট নেম লাইক, ফার্স্ট নেম লাইক এটা, লাস্ট নেম লাইক এটা, তাই না? লাইক ইজ করব স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি ইউজ করবো, ফার্স্ট নেম লাইক। লাইক। ঠিক আছে, তাহলে লাইক দিয়ে এবার জাস্ট এই সিঙ্গেল কোটেশনের মধ্যে কতটা আন্ডারস্কোর দিব, 5টা আন্ডারস্কোর দিব, যেহেতু আমাদেরকে বলছে এক্স্যাক্টলি 5 ক্যারেক্টার্স। ওকে, আমরা একটু আন্ডারস্কোরটা, ওই আমার আমার কিবোর্ডে আন্ডারস্কোর মেবি কাজ করে না, স্ক্রিন কিবোর্ড। ফার্স্ট নেম লাইক 2 3 4 5। ওকে, তাহলে আমরা কি করলাম, এই যে যে 5টা
যে লাগবে ওই 5টা আমরা এখানে দিয়ে দিলাম। সবাই এতটুকু বুঝছি কিভাবে হয়েছে? এখন আমরা একটু এটাকে জাস্ট গো করে দেখি আমরা যে যাদেরকে খুঁজতেছি তাদের নামে 5টা ক্যারেক্টার আছে কিনা এক্স্যাক্টলি। এই যে দেখেন, এই যে এই এমপ্লয়ি আইডিটা চলে আসছে যাদের নামে এই দেখেন এখানে সবার নামে কতটা করে ক্যারেক্টার আছে? 5টা করে কি আছে? 5টা করে ক্যারেক্টার আছে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। Okay. এখন একজন একটা কোশ্চেন করছিল, ওটার একটু আনসারটা লিখি, ওটা একটু লিখতে মানে একটু চিন্তা করে লিখতে হবে, ঠিক আছে? আপনি কোশ্চেনে কি বলছিলেন না? আপনি আছেন? নট মোর দেন মানে 4 Four. ক্যারেক্টার। নট মোর দেন 4 মানে লিস্ট কতটা ক্যারেক্টার হবে? 4টা। হ্যাঁ, at least one স্যার। একটা না। মানে মিনিমাম একটা, ম্যাক্স minimum 4টা একটা স্যার। হবে, ম্যাক্সিমাম 4টা, তাহলে কত বেশি হবে না? 4 এর বেশি স্যার। মানে 4 এর বেশি মানে কি 5 এর বেশি হবে না? জি 4 স্যার। তো হবে, আপনি তো বলছেন নট মোর দেন 4, মানে 4টা 4 এর বেশি না, মানে লেস দেন 5 আর মানে লেস দেন কত হবে? 5। ওকে, 5। আচ্ছা এটা আমি একটু আনসারটা লিখি, তাহলে সিলেক্ট ওকে এমপ্লয়ি আইডি কমা ফার্স্ট নেম, এতটুকু ক্লিয়ার? ফ্রম এমপ্লয়িজ, এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি আইডি এবং ফার্স্ট নেম দেখান, হোয়ার ওকে ফার্স্ট নেম। এখন দেখেন তাদেরকে আমাকে দেখাতে হবে, আমি জাস্ট এগুলো একটু মুছে ফেলি, এগুলো আপনাদের জন্য ঝামেলা করতেছে। এমপ্লয়ি আইডি থেকে ওই এমপ্লয়ি এবং তাদের ফার্স্ট নেমটা আপনি দেখান, হোয়ার যেখানে ফার্স্ট নেমের মধ্যে লিস্ট একটা ক্যারেক্টার থাকবে কিন্তু 5 এর বেশি ক্যারেক্টার কি থাকবে না। এই লাইনটা খেয়াল করেন, এগুলো এখন থেকে শিখে ট্রাই করি। মানে ক্যারেক্টার একটা থাকবে এবং 5 এর বেশি কি থাকবে না। Okay, আচ্ছা ক্যারেক্টার একটা থাকবে, এটার মানে কি? হয় ফার্স্ট নেম লাইক কি লিখবো? কোটেশন দিয়ে একটা আন্ডারস্কোর না? জি স্যার। সবাই কি এই লাইনটা বুঝছেন? এই লাইনের মাধ্যমে কি হয়েছে? কতটা ক্যারেক্টার থাকবে? একটা ক্যারেক্টার থাকবে, এন্ড কতর বেশি থাকবে না? 4 এর বেশি স্যার। 4 না, নট মোর দ্যান 4 বলছে, তার মানে 5 এর বেশি থাকবে না, ঠিক আছে? নট মোর দ্যান বলছে মানে 4 এর হবে না তাই না? হ্যাঁ 5টা ক্যারেক্টার অ্যাকসেপ্ট হবে না, তাহলে যেটা অ্যাকসেপ্ট হবে না সেটা আমাকে দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা এখন তাহলে জি স্যার। একটা থাকবে কিন্তু 5টা হবে না, তাহলে 5টা হবে না, তাহলে লাইক লিখবো নাকি কি লিখবো বলুন তো? লাইকে যাই কি লিখে যায়? নট লাইক। নট লাইক, Like. এর পাশে যা আসবে তা, এই নট লাইক 5টা হবে না, তাইলে আন্ডারস্কোর দিয়ে এখানে আমরা এখন কয়টা দিব? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। 5টা হবে না কিন্তু 5 বা তার বেশি হবে না, তাহলে এরপর একটা কি দিব? আপনারা কি এই জিনিসটা বুঝছেন? এটা একটা ভালো করে দেখেন তো। পাঁচটা দেওয়ার পরে স্যার পার্সেন্ট দিয়েছেন স্যার। হ্যাঁ কারণ ওই যে 5টা তার বেশি তো অনেক কিছু হতে পারে, কিন্তু আমার তো লাগবে এক থেকে কতটা? 4টা। হোয়ার ফার্স্ট নেম লাইক এত এন্ড এখানে ফার্স্ট নেম সবটা লিখতে, ফার্স্ট নেম নট লাইক এত। আপনারা কি এই জিনিসটা বুঝছেন কিভাবে হয়েছে? এমপ্লয়ি টেবিল থেকে ওই এমপ্লয়ি আইডি এবং ফার্স্ট নেম দেখান যে এমপ্লয়ি আইডিতে একটা ক্যারেক্টার থাকবে এবং নট লাইক 5 এর বেশি ক্যারেক্টার থাকবে না, ঠিক আছে? জি স্যার। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এটা আমরা আসলে করা যায়। দেখি এটা একটু রান দিয়ে দেখি তো আসে কিনা, এইভাবে আসার কথা। আচ্ছা এরকম ভ্যালু নাই, এখানে ভ্যালু না থাকার কারণে এরকমই আসছে। যাই হোক এরপরের কোয়েরিটাতে একটু আসি। 4টা গেল মেবি। ওকে, এবার আসি আমরা একটু গ্রুপের দিকে একটু চাই, যে কিভাবে আমরা গ্রুপ ট্রুপ করতে পারি। ওকে দেখেন লিস্ট শব্দটা আসলে মানে চিন্তা করুন যে আপনাকে গ্রুপ করতে হবে, ঠিক আছে? এতটুকু খেয়াল রাখবেন, লিস্ট অফ অল এমপ্লয়ি আইডিস list of all employees IDs, salaries and department IDs. প্রত্যেক এমপ্লয়ি আইডি, স্যালারি এবং কি ডিপার্টমেন্ট আইডি বলে দেখেন, সর্টেড বাই
ডিপার্টমেন্ট আইডি ইন অ্যাসেন্ডিং অর্ডার। ওকে, সবাই একটু কোশ্চেনটা ভালো করে পড়েন। আমাকে প্রত্যেকটা এমপ্লয়ি আইডি দেখাতে হবে, স্যালারি দেখাতে হবে এবং ডিপার্টমেন্ট আইডি দেখাতে হবে। কিন্তু আমি যেটা দেখাবো সেটা কোন কলামের বেসিসে সর্ট হবে? ডিপার্টমেন্ট আইডি কলামের বেসিসে সর্ট হবে এবং সর্টটা কি অর্ডারে হবে? অ্যাসেন্ডিং অর্ডারে। সবাই এতটুকু বুঝছি কোশ্চেনটা? তাহলে আমরা আসলে আনসারটা লিখি। আমাদেরকে কি কি দেখানো লাগবে? সিলেক্ট এমপ্লয়ি আইডি দেখাতে হবে, তাহলে এমপ্লয়ি আইডি কমা স্যালারি দেখাতে হবে, ডিপার্টমেন্ট আইডি দেখাতে হবে। ফ্রম কোন টেবিল থেকে? এমপ্লয়িজ টেবিল থেকে। ওকে, তাহলে আমরা জাস্ট এতটুকু বলছি, আমরা এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি আইডি, স্যালারি আর হচ্ছে ডিপার্টমেন্ট আইডি দেখাবো। ওকে, দেখাবো। কিন্তু আমাকে বলছে আমি যেগুলো দেখাবো সেগুলোকে সর্ট করা থাকতে হবে কোন কলামের বেসিসে? ডিপার্টমেন্ট আইডি কলামের বেসিসে। তো আমরা একটু আগে আমি যে একটা নোটপ্যাডে লিখে দিলাম, সর্ট করার জন্য কি লিখতে হয় বলুন তো? লিখেছিলাম, বলেন কেউ? সর্ট করার জন্য কি ওটা লিখে রাখবেন? হ্যাভিং স্যার না, না স্যার অর্ডার বাই অর্ডার বাই। সর্ট করার জন্য কি লিখতে হয়? অর্ডার বাই। তাহলে এখন আমরা লিখবো অর্ডার বাই। অর্ডার বাই, অর্ডার বাই, অর্ডার বাই পর মানে অর্ডার বাই পর কি দিতে হয়? কলামের নাম। কোন কলামের বেসিসে? ডিপার্টমেন্ট আইডি। এখন আপনি সর্টটা কি অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং? অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং হলে কি লিখতে হয়? এস। ডিসেন্ডিং হলে লিখতে হয় ডিইএসসি। তাহলে এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি আইডি, স্যালারি এবং ডিপার্টমেন্ট আইডি দেখান এবং দেখাই তাদেরকে অর্ডার করুন ডিপার্টমেন্ট আইডির বেসিসে অ্যাসেন্ডিং, মানে ছোট থেকে বড় আকারে। ঠিক আছে, আমরা জাস্ট এটা একটু রান করে দেখি হয় কিনা। ওকে, এই যে দেখেন আমাদের এই যে প্রত্যেকটা এমপ্লয়ি আইডি দেখেন, আগে কিন্তু শুরুতে এমপ্লয়ি আইডি কত ছিল? 100, 101, 102, 103, তাই না? কিন্তু দেখেন ওগুলো কিন্তু এখন শর্ট হয়ে গেছে। ওই কার বেসিসে? ডিপার্টমেন্ট আইডি। দেখেন ডিপার্টমেন্ট আইডি প্রথম আছে নাল, মানে তার এটাকে 0 ধরে দিচ্ছে, তারপর 10। এই যে দেখেন ডিপার্টমেন্ট আইডি নাম্বার গুলো শর্ট, ছোট থেকে বড়, 10, 20, 20, 30, 30, 30। এই যে সবাই বুঝতে পারছি? এই ডিপার্টমেন্ট আইডির বেসিসে শর্ট হয়ে গেছে এবং ওই করেসপন্ডিং এমপ্লয়ি আইডি এবং কি স্যালারি গুলো আমাকে এখানে দেখানো হয়েছে। তাহলে কিভাবে শর্ট করতে পারবো? তো শর্টিং করাটা জাস্ট অর্ডার বাই দিব, অর্ডার বাই এর পর কলাম নেম। এবার আপনি কি অ্যাসেন্ডিং চান না ডিসেন্ডিং চান সেটা টোটাল আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, ওকে, তো এটা একটা গেল। এরপর আসি নেক্সট 6 নাম্বারটা। এটা একটু খেয়াল করি। লিস্ট অফ অল ফুল নেমস। আচ্ছা, আমাদের যে এমপ্লয়ীদের আছে, এমপ্লয়ীদের কি ফুল নেম ছিল নাকি ফার্স্ট নেম আর লাস্ট নেম ছিল? এনিওয়ান? ফার্স্ট নেম লাস্ট নেম স্যার দুইভাবে ভাঙছো ফুল নেম বানাতে হলে কিভাবে বানাতে হবে? দুটাকে কি করতে হবে? মার্চ করতে হবে স্যার। মার্চ করতে হবে, মানে এই শব্দটার একটা নাম আছে, এসপিএল এ পড়ছিলেন। দুইটা স্ট্রিং কি একসাথে করা? কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন, তার মানে আমাকে একটা কনক্যাটিনেশন ফাংশন দিতে হবে, যে ফাংশনের মাধ্যমে আমরা এই ফার্স্ট নেম আর লাস্ট নেমকে কি করব? একসাথে করব। ঠিক আছে, তাহলে দেখেন এবার এটা কিভাবে করে। সিলেক্ট অপারেশনটার নাম নাকি, তার নাম কি? কনক্যাট। এই স্পেলটাকে কি লেখা হয়? কনক্যাট। কাকে কাকে কনক্যাট করতে হবে? ফার্স্ট নেম কমা, আর ওদের মাঝে আমরা কি করব? একটা স্পেস দিব, যেহেতু তাহলে একটা কোটেশন কমা লাস্ট নেম ফ্রম কোন টেবিল থেকে? এমপ্লয়িজ টেবিল থেকে। সবাই এই জিনিসটা বুঝছেন? কনক্যাট ফাংশনটা এগুলোকে বলে অ্যাগ্রিগেট ফাংশন। এগুলো আমরা আসলে এমনি অনেকগুলো দেখবো সামনে। যে কনক্যাট একটা অ্যাগ্রিগেট ফাংশন, যে ফাংশনটা কি করবে? ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম, মানে কনক্যাটের মধ্যে আপনি যাদেরকে কনক্যাটিনেশন করবেন তাদেরকে আপনি বলে দিবেন, কমা দিয়ে 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 দিবেন। তাহলে আমরা প্রথমে ফার্স্ট নেমকে কনক্যাটিনেশন করব, ফার্স্ট নেমের পরে আমরা একটা স্পেস দিব। কারণ ফার্স্ট নেম আর লাস্ট নেমটা আপনি একসাথে লিখে দিবেন স্পেস ছাড়া। তো যেহেতু একটা স্পেস দিব, তাহলে স্পেসের জন্য একটা সিঙ্গেল পোর্শন দিয়ে রাখছি। তারপর আবার একটা কমা দিলাম, কমা দিয়ে আমরা একটা লাস্ট নেমটা দিলাম। কোন টেবিল থেকে? এমপ্লয়িজ টেবিল থেকে। আচ্ছা, এখন আমাকে কেউ বলতে পারবেন এখানে নতুন যে টেবিলটা ক্রিয়েট হবে ওই টেবিলের কলামের নাম কি আসবে বলেন তো? কলামের নামটা কি চলে আসবে? ফুল নেম না, কলামের নাম আসবে এখানে যেটা আছে, এটা কনক্যাট ফার্স্ট, তাই না? তাহলে এখন ওটা কি আসা উচিত? ফুল নেম আসা উচিত। তার মানে আমাকে কলামের নামটা রিনেম করতে হবে। তাহলে রিনেম করার জন্য কি লেখা লাগবে? এস। এস দিয়ে আমরা কি লিখতে পারি এখানে? ফুল নেম। ওকে, তাহলে ফুল নেম যেহেতু দুইটা শব্দ, তার মানে দুইটা শব্দ হলে সেটা আমাদের কি কার মধ্যে রাখতে হবে?
ডবল কোটেশন রাখতে হবে স্ট্রিং। বুঝতে পারছেন জিনিসটা? ওকে, এবার আমরা এটাকে একটু রান করে দেখি। এই যে দেখেন, এই যে ফুল নেম এবং দেখেন এই স্টিভেন কিং, লেক্স ডিহেন, আলেকজান্ডার হমল্যান্ড সবার ইয়ে চলে আসছে এখানে। তাহলে আমরা শিখতে পারছি যে কিভাবে দুইটা স্ট্রিং কে আপনি কনক্যাটিনেশন করতে পারেন। কারো কি এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? তাহলে আমরা একটু আস্তে আস্তে জটিল গুলোতে যাব। এনিওয়ান, কারো কোন ধরনের কোশ্চেন এখন পর্যন্ত? ওকে, না স্যার। এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, অ্যাকচুয়ালি প্র্যাকটিস না করলে হবে না। ওকে, এবার আসি আমরা একটু একটু আমরা ইয়ের মধ্যে ইয়েগুলোতে চাই। ওকে, তো এবার একটা নিউ করি। ফর অল এমপ্লয়ি, ফর অল ডিপার্টমেন্ট, find the number of employees who get more than 10K salary. প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওই এমপ্লয়িদেরকে খুঁজে বের করুন স্যালারি পায়। ঠিক আছে, ফর অল ডিপার্টমেন্টস ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ, মানে ফাইন্ড দ্য এমপ্লয়িজ বলে না, নাম্বার অফ এমপ্লয়িজ হু গেট মোর দেন 10K স্যালারি। ওকে, কথা বলুন। আচ্ছা, এই যে আঙ্কেলে বের ঢুকলে তুই এদিকে আইস বাহাত আইস আইবি এন আইবি বাহাত আইবি গাদা আমার বাসা। আমি তোর লই না, তুই শুধু মানে আঙ্কেলের যাই ওখানে ওটা আমার কইছি শুনতে বলতে। আচ্ছা, ওনাকে আমি মিট করেছি। আপনারা আমার কথা শুনতেছেন? জি স্যার। আচ্ছা, তো ফর অল ডিপার্টমেন্টস, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই যে আব্দুর রহিম, আপনি কি কেনাকাটা করতেছেন কার সাথে এখন বসে বসে? আচ্ছা, ফর অল ডিপার্টমেন্টস, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ। এই লাইনটা একটু খেয়াল করুন, নাম্বার অফ এমপ্লয়িজ হু গেট মোর দ্যান 10K স্যালারি। আচ্ছা, এটার মানে কি বলেন তো? ধরেন ব্যাপারটা আমি বুঝাবো। ধরেন আপনাদের দুইটা ডিপার্টমেন্ট আছে, ধরেন একটা সিএসসি আছে ট্রিপলি। এখন ধরেন সিএসসি ডিপার্টমেন্টে 30 জন জব করে, ট্রিপলি ডিপার্টমেন্টে 20 জন জব করে। তার মধ্যে সিএসসি ডিপার্টমেন্টে 30 জনের মধ্যে 10 জন 10,000-এর বেশি স্যালারি পায়, আর ট্রিপলি ডিপার্টমেন্টে 20 জনের মধ্যে 5 জন 10,000-এর বেশি স্যালারি পায়। তার মানে আমার আনসারটা কি? আনসারটা হচ্ছে যে কোন ডিপার্টমেন্টে কতজন 10,000-এর বেশি স্যালারি পায়। সিএসসির জন্য আনসার আসবে 10, ট্রিপলির জন্য আনসার আসবে কত? 5। আপনারা কি লাইনটা বুঝতে পারছেন? কোশ্চেনটা বুঝতে পারছেন? আমাকে এটাই বলছে, ফর অল ডিপার্টমেন্টস, প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হু গেট মোর দ্যান কত স্যালারি? 10K স্যালারি। ওই এমপ্লয়ি টোটাল নাম্বার অফ এমপ্লয়ি বের করুন যারা আমাদের 10K কি মানে 10,000-এর বেশি কি পায়? স্যালারি পায়। ওকে, এখন দেখেন আমাকে তাহলে কি কি বের করতে হবে? এমপ্লয়ি আইডি বের করতে হবে, এই যে কোন ডিপার্টমেন্টে চাকরি করে এবং ওই ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে সেটা বের করতে হবে। ওকে, আমরা আগে জাস্ট এতটুকু বের করি, সবাই একটু এতটুকু শুনেন। আমরা শুধু এতটুকু বের করব যে কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি জব করে। আমরা জাস্ট এতটুকু একটু আগে বের করার ট্রাই করি, দেন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। ওকে, আমার কন্ডিশন কথাটা এই প্রশ্নটা একটু খেয়াল করেন। আমরা জাস্ট এতটুকু বের করব কোন ডিপার্টমেন্টে কতজন জব করে। সিএসসি ডিপার্টমেন্টে 30 জন জব করতো, ত্রিপুরা ডিপার্টমেন্টে 20 জন জব করতো। মানে এতটুকু বের করব কোন ডিপার্টমেন্টে কতজন জব করে। তাহলে কতজন জব করে মানে এমপ্লয়ি আইডি কি করতে হবে? এমপ্লয়ি আইডি কাউন্ট করতে হবে। কাউন্ট করতে হবে, তাই না? তাহলে একটা ফাংশন আসবে কাউন্ট নামে। ওকে, তাহলে আমরা এখন লিখি সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি কমা কাউন্ট। এই কাউন্টের মধ্যে কাকে কাউন্ট করব? এমপ্লয়ি আইডি। আমাকে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের আইডি দেখাতে হবে এবং ওই ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি জব করে সেটা আমাকে দেখাতে হবে। সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি কাউন্ট এমপ্লয়ি আইডি ফ্রম কোন টেবিল থেকে? এমপ্লয়িজ টেবিল থেকে আমরা এটা দেখাবো। ওকে, মানে এমপ্লয়িজ টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডি দেখান এবং কাউন্ট করুন এমপ্লয়ি আইডিটা কাউন্ট করুন। এখন আসি, এই যে আমি যে এমপ্লয়ি আইডিটা কাউন্ট করব, এখন আমাকে
তাহলে কার বেসিসে গ্রুপ করতে হবে? আমরা চাচ্ছি কি কোন ডিপার্টমেন্টে কতজন জব করে, তাহলে গ্রুপটা কোন কলামের বেসিসে হবে? এমপ্লয়ি আইডি না, ডিপার্টমেন্ট আইডি। কারণ আমরা তো চাচ্ছি, আমি জানি যে ধরেন আপনি সিএসসি ডিপার্টমেন্টে জব করেন, আরেকজন ট্রিপল ডিপার্টমেন্টে জব করে, আরো একজন সিএসসি ডিপার্টমেন্টে জব করে, তাহলে সিএসসি ডিপার্টমেন্টে জব করে কতজন? 2 জন। তাহলে গ্রুপটা হচ্ছে কার বেসিসে, এমপ্লয়ি আইডির বেসিসে নাকি ডিপার্টমেন্টের বেসিসে? ডিপার্টমেন্ট না স্যার ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্টের বেসিসে। তাহলে আমরা এখানে লিখবো কি গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি। সবাই এতটুকু বুঝতে পারছি? তাহলে গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি। ওকে, মানে এমপ্লয়িজ টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডি এবং এমপ্লয়ি আইডি গুলো কাউন্ট করুন, যেখানে ওই এমপ্লয়ি আইডিটা আমরা গ্রুপ করবো কার বেসিসে? ডিপার্টমেন্ট আইডি থেকে, যে কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি কাজ করতেছে। ওকে, জাস্ট এটাকে যদি আমি রান দিই, জাস্ট এটাকে রান দিলে কি আসে দেখি তো। ওটা কোথায়? এটা আমি অনেক বড় করে ফেলছি। এটা দেখেন, ডিপার্টমেন্ট আইডি 1, ডিপার্টমেন্ট আইডি, একটা ডিপার্টমেন্টে কোনো আইডি নাই, নাল, ওখানে এমপ্লয়ি আছে একজন। ডিপার্টমেন্ট আইডি 10, সেখানে এমপ্লয়ি একজন। ডিপার্টমেন্ট আইডি 20, সেখানে এমপ্লয়ি কতজন? 2 জন। আচ্ছা, এখানে কলামটার নাম কাউন্ট এমপ্লয়ি আইডি আসছে, এটা বুঝছেন? এটাকে কি রিনেম করতে পারবো? জি স্যার, হ্যাঁ, জাস্ট জি লিখে দিতে স্যার, পারি as আমরা চেক করে নাম্বার অফ এমপ্লয়ি। তাহলে 10, যেখানে কি আছে এতজন। ওকে, ডিপার্টমেন্ট আইডি 80, ডিপার্টমেন্ট আইডি 80 তে আমাদের কতজন এমপ্লয়ি আছে? 34 জন। 93 জন, 106 জন, 110-এ 2 জন। তাহলে আমরা আগে এটা বের করা শিখছি যে কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি জব করে, সেটা আমরা বের করছি। ঠিক আছে, জাস্ট আপনি এমপ্লয়ি আইডি গুলো কাউন্ট করেন এবং ওই ডিপার্টমেন্ট আইডির বেসিসে সেটাকে গ্রুপ করে দেন, গ্রুপ করে দিলে হয়ে যাবে। ওকে, যখনই মনে রাখবেন, যখনই কোনো লিস্ট করতে বলবে, কোনো কিছু বেসিসে লিস্ট করতে বলবে, লিস্ট করতে বলছে মানে আপনাকে গ্রুপ বাই করা লাগবে, এই জিনিসটা খেয়াল রাখবেন সবসময়। ঠিক আছে, তো এখানেও কিন্তু অলরেডি দেখেন কোশ্চেনে কিন্তু ছিল এটাই, লিস্ট করার জন্য ফর অল ডিপার্টমেন্টস ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হু গেট, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। তাহলে আমাকে ডিপার্টমেন্ট আইডি দিয়ে কি করতে হবে? গ্রুপ করতে হবে। এখন আমার কি এই কোশ্চেনটা কি সলভ হয়েছে এখনো? আমাকে তো আরেকটা রয়ে গেছে, কি রয়ে গেছে? স্যার আমার স্যালারি হচ্ছে মোর দ্যান 10 স্যালারি 10,000 কি হবে? বেশি। তাহলে ফ্রম এমপ্লয়িজ, ফ্রম এর পরে তো হয়ারটা দিতে হবে, তাই না? হয়ার স্যালারি গেটার ইকুয়াল 10,000। এটা কি বুঝতে পারছি? তাহলে আমি ওই 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 এমপ্লয়ি আইডি গুলোকে আমি কাউন্ট করব, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওই এমপ্লয়িদেরকে কাউন্ট করব যাদের স্যালারি 10,000 থেকে কি বেশি। তাহলে এবার আমি যদি গো দিই, তাহলে দেখেন এই যে ডিপার্টমেন্ট আইডি 20, সেখানে একজন এমপ্লয়ি আছে যার স্যালারি 10,000-এর বেশি। তারপর 30, সেখানে একজন এমপ্লয়ি আছে যার স্যালারি কি 10,000-এর বেশি। 80-তে 11 জন এমপ্লয়ি আছে যার স্যালারি 10,000 থেকে কি, এতটুকু বুঝছি? তো এতটুকু আপনারা পারবেন। এরপর আসি পরের গুলাতে। আমরা এখন গ্রুপ বাই এগুলো অনেকগুলো আসলে দেখা ট্রাই করবো ভালোভাবে, যেন আমাদের এগুলা ক্লিয়ার হয়ে যায়। ওকে, নেক্সট, হাউ মেনি এমপ্লয়িজ report to each manager? ওকে, আমাকে বলছে যে প্রত্যেক ম্যানেজারের কাছে কতজন এমপ্লয়ি রিপোর্ট করে। তাহলে আপনারা আমাকে বলেন কি কাউন্ট করা লাগবে? এভরিওয়ান, কি কাউন্ট করা লাগবে? হাউ মেনি এমপ্লয়িজ রিপোর্ট টু ইচ ম্যানেজার। তাহলে আমাকে এমপ্লয়ি আইডি গুলো কাউন্ট করতে হবে না? আর গ্রুপটা হবে কার বেসিসে? কোন কলামের বেসিসে গ্রুপ হবে? কারণ যে হাউ মেনি এমপ্লয়িজ ম্যানেজার ম্যানেজারের কলামে, কারণ আমি ধরেন একজন ম্যানেজার আন্ডারে 20 জন জব করে, তাই না? তাহলে গ্রুপটা হবে ম্যানেজারের বেসিসে। আর ও 20 জন জব করে, তাহলে ওই তার আন্ডারে যতজন আছে তাদেরকে কাউন্ট করতে হবে। আমরা কি বুঝতে পারছি? তাহলে কি লিখবো দেখেন, সিলেক্ট, আমরা ম্যানেজার আইডি লিখবো, আর হচ্ছে কাউন্ট কি কাউন্ট করব? এমপ্লয়ি আইডি ফ্রম এমপ্লয়িজ টেবিল থেকে এগুলো কাউন্ট করব, গ্রুপ বাই, স্যার এমপ্লয়ি টেবিল হয়েছে। হ্যাঁ হচ্ছে ফ্রম এমপ্লয়িজ হবে, না?
গ্রুপ বাই ম্যানেজার আইডি। আপনারা কি এই জিনিসটা বুঝছেন? এমপ্লয়িজ টেবিল থেকে ওই এমপ্লয়ি গুলোকে কাউন্ট করেন যারা এই ম্যানেজার আন্ডারে আছে। তো ম্যানেজার আইডি দিয়ে আমরা জাস্ট গ্রুপ করতেছি, কারণ ম্যানেজার তো অনেকে আছে, তাহলে এই একজন ম্যানেজার আন্ডারে কতজন এমপ্লয়ি আছে। তো এটাই মানে আপনি মনে রাখবেন, যখনই যাকে দিয়ে লিস্ট করতে হবে, যাকে দিয়ে গ্রুপ করতে হবে, সেটা সবসময় গ্রুপ আইতে যাবে। আগের বার আমি গ্রুপটা করা লাগছিল ডিপার্টমেন্টকে দিয়ে, আর এখন গ্রুপটা করতেছি কি ম্যানেজারকে দিয়ে। সবাই এতটুকু বুঝতে পারছি? ওকে, তাহলে এবার আমরা একটু দেখি তো। এটা দেখেন, যার ম্যানেজার আইডি 100, তার আন্ডারে কতজন এমপ্লয়ি আছে? 14 জন। একজনের ম্যানেজার আইডি নাই, তার আন্ডারে একজন আছে। যার ম্যানেজার আইডি 102, তার আন্ডারে একজন আছে। তারপরে যার ম্যানেজার আইডি 149, তার আন্ডারে কতজন আছে? 6 জন। তাকে এতটুকু বুঝতে পারছি? তো এগুলো হচ্ছে গ্রুপ বাই ইয়াটা, আমরা এই কারণে গ্রুপ বাই অনেকবার দেখাইছি। এগুলো আসলে লাগবে আমাদের। Okay? তো এটা গেল। এবার আসি, আচ্ছা এবার যদি আমাকে বলতো, আপনারা আমাকে এটা আনসার নিজেরাই বলুন, হাউ মেনি এমপ্লয়িজ রিপোর্ট টু ইচ ডিপার্টমেন্ট, তাহলে আনসারটা কি হতো? হাউ মেনি এমপ্লয়িজ রিপোর্ট টু ইচ ডিপার্টমেন্ট? গ্রুপ করতাম স্যার ডিপার্টমেন্টের বেসিসে। ডিপার্টমেন্টের বেসিসে, যেটা অলরেডি আমি একবার করছি, যে এটা লিখবেন যে সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি। জাস্ট আমি যদি এভাবে লিখি, জাস্ট সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি কমা কাউন্ট এমপ্লয়ি আইডি ফ্রম এমপ্লয়িজ গ্রুপ বাই, যেহেতু ডিপার্টমেন্ট তার ডিপার্টমেন্ট আইডি, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি জব করে, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাকে ডিপার্টমেন্ট আইডিটা দেখাতে হবে, এবং ওই ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি জব করে, কোন টেবিল থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে, এবং তাদেরকে গ্রুপ করতে হবে কার বেসিসে? ডিপার্টমেন্ট আইডির বেসিসে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমি যদি এটাকে রান দিই, দেখেন এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এই যে ডিপার্টমেন্ট আইডি যার 80, সেখানে 34 জন জব করে। ডিপার্টমেন্ট আইডি 50, তাহলে 50 নাম্বার ডিপার্টমেন্টে 45 জন জব করে। ঠিক আছে, তো এগুলো আসলে আমরা এখানে দেখালাম। আপনাদের কি এতটুকু থেকে আরো কোনো প্রবলেম আছে? ওকে, এবার আসি আমরা একটু একটা নতুন জিনিস শিখি। এনবিএল একটা ফাংশন আছে, এনবিএল ফাংশনটা মনে হয় এখানে কাজ করে না এখন। আচ্ছা যাই হোক, দেখি আগে। ওকে, এবার কোশ্চেনটা হচ্ছে ফর ইচ এমপ্লয়ি, display their updated salary. আপডেটেড স্যালারি হচ্ছে স্যালারি প্লাস স্যালারি ইনটু কমিশন পার্সেন্টেজ। মানে অনেক এমপ্লয়ি আছে না, যারা কিছু কমিশন পায়, তো তাদের তো একটা স্যালারি অলরেডি আছে, তাহলে তাদের আপডেটেড স্যালারি কি হবে? যে ধরেন যে তার স্যালারি যেটা, সেটা 10% সে কমিশন পায়। মানে কারো স্যালারি যদি 100 টাকা হয়, সে যদি তার 10% কমিশন পায়, তাহলে তার আপডেটেড স্যালারি কত হবে বলুন তো? 110 টাকা। তো এটা এখানে বলছে যে স্যালারি প্লাস স্যালারি ইনটু তার কমিশন পার্সেন্টেজ। ওকে, তাহলে আসি এখন আমরা আপডেটেড স্যালারিটা বের করব প্রত্যেকটা এমপ্লয়ি। তাহলে প্রত্যেকটা এমপ্লয়ি, ধরেন আমি এমপ্লয়ি আইডি দেখাবো এবং তাদের আপডেটেড স্যালারিটা আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে কিভাবে এটা করতে পারি? যে সিলেক্ট এমপ্লয়ি আইডি কমা স্যালারি, তাদের এমপ্লয়ি আইডি দেখবো, স্যালারি দেখবো, আর আপডেটেড স্যালারি দেখবো, তিনটাই দেখবো আমরা নিজেদের মতো যেন বোঝার জন্য। আমি প্রথমে দেখবো তাদের এমপ্লয়ি আইডি কত, তাদের স্যালারি কত, এবং তাদের আপডেটেড স্যালারি কমিশন পার্সেন্টেজটাও দেখি। তাহলে ওই যে আমরা যে আপডেটেড স্যালারি যেটা ক্যালকুলেট করবো, ওটা আমাদের জন্য ইজি হবে। আমি প্রত্যেকটা এমপ্লয়ি আইডি দেখবো, স্যালারি দেখবো, কমিশন পার্সেন্টেজ দেখবো। আরেকটা কি বের করবো? আপডেটেড স্যালারি। আপডেটেড স্যালারি কিভাবে বের করে? স্যালারি প্লাস স্যালারি ইনটু কি কমিশন পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিভাবে করে সবাই একটু এই জিনিসটা মনোযোগ দেন। স্যালারি প্লাস স্যালারি ইনটু, আচ্ছা এখন দেখেন স্যালারি প্লাস স্যালারি ইনটু কমিশন। আচ্ছা, যার কমিশন পার্সেন্টেজ ছিল 10%, তার জন্য কি কোনো প্রবলেম হবে? স্যালারির সাথে 10% গুণ হয়ে যাবে। ওকে, কিন্তু যার কমিশন পার্সেন্টেজ নাই, তার সেই জায়গায় কি লেখা আছে বলুন তো? আমাদের টেবিলে সেই জায়গায় কি লেখা ছিল? নাল। তো স্যালারির সাথে নালটা কিভাবে গুণ দিবে? তাহলে আমাদের 0 করে দিলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, 0 করে হয়ে যায়। তাহলে কোনো একটা ভ্যালুকে আপনি, কোনো একটা নাল ভ্যালুকে আপনি কিভাবে 0 অ্যাসাইন করতে পারেন, ওটা একটু দেখে নেন। ঠিক আছে, মানে যদি কমিশন পার্সেন্টেজ যদি নাল হয়, তাহলে ওই নালের জায়গায় আমরা কি বসাবো? 0 বসাবো। ঠিক আছে, তো এটার জন্য যেটা ইউজ করে, এটাকে বলে এনবিএল, নাল ভ্যালু। তো নাল ভ্যালু কে? কমিশন পার্সেন্টেজ কমা 0।
এই এই এতটুকু কি বুঝছেন আপনারা? এটা আমাকে একটু অ্যানসার করুন। মানে স্যালারি প্লাস স্যালারি ইনটু এখন এমবিএল, স্যালারি ইনটু কমিশন পার্সেন্টেজ, কিন্তু এনবিএল দ্বারা বোঝাচ্ছে যে সেটা যদি নাল ভ্যালু হয়, নাল ভ্যালু হলে তারা কমিশন পার্সেন্টেজটাকে কি হিসেবে নিয়ে নিবে, জিরো হিসেবে অ্যাসাইন করে নেবে। আপনাকে বুঝতে পারছেন? ওকে, এই যে পুরাটা আছে, এই পুরাটাকে আমি কি নামে রিনেম করতে পারি? এই যে পুরাটা, এটাকে কি নামে রিনেম করা যেতে পারে? নিউ স্যালারি, Updated salary. অ্যাজ আপডেটেড স্যালারি, অ্যাজ আপডেটেড স্যালারি ফ্রম ফ্রম হুইচ টেবিল? এমপ্লয়িজ টেবিল থেকে। কি বুঝছি? আচ্ছা, আপডেটেড স্যালারি, এখানে ওয়ার্ড কয়টা লিখছি, এখানে কেন এরর দিছে কেউ এনিওয়ান বলেন তো? কারণ বারবার বলছি ডাবল কোটেশন দেওয়া হয়। ডাবল কোটেশন, কারণ এটা না আমার দুইটা ওয়ার্ড দিয়ে রাখছি, কারণ আমাকে ডাবল কোটেশন দিতে হবে। ওকে, সবাই কি এই জিনিসটা বুঝছেন? এই জিনিসটা বুঝে ইম্পর্টেন্ট। এখানে আমরা নাল ভ্যালুকে হ্যান্ডেল করছি, নাল ভ্যালু যদি কমিশন পার্সেন্টেজ যদি নাল হয়, সেটাকে তারা কি 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 অ্যাসাইন করে দিবে? জিরোকে অ্যাসাইন করে দিবে। ওকে, তাহলে আমরা এখন এটাকে একটু রান দিয়ে দেখি হয় কিনা। তাহলে দেখেন, এই যে প্রত্যেকের দেখেন আইডি স্যালারি, দেখেন এর কমিশন পার্সেন্টেজ কত? নাল। তাহলে তার কি কোনো আপডেটেড স্যালারি থাকবে? না, স্টিল 24,000, এখনো কি আছে? 24,000ই আছে। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। এগুলো একটু খেয়াল রাখবেন ওয়ান বাই ওয়ান। ওকে, এবার আমি দেখাবো ডেট টাইম ফাংশন। একটা জিনিস আমরা এখন নতুন একটা লাইব্রেরি শিখবো, এসকিউএল এর ডেট টাইম ফাংশন কিভাবে কাজ করে। টাইম স্ট্যাম্প ডেট, লিখে রাখি ডেট টাইম ফাংশন, এটাকে একসাথে লিখে ডেট টাইম ফাংশন। আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা যে ফর ইচ এমপ্লয়ি প্রত্যেকটা এমপ্লয়ির জন্য হাউ মেনি ফুল মান্থ হ্যাভ দে বিন এমপ্লয়েড। আচ্ছা, তার মানে প্রত্যেকটা এমপ্লয়ি কত মাস ধরে জব করতেছে সেটা আমাকে বের করতে হবে। আপনাকে আমার কথাটা কোশ্চেনটাকে বুঝতে পারছেন? ফর ইচ এমপ্লয়ি হাউ মেনি ফুল মান্থস হ্যাভ দে বিন এমপ্লয়েড, এটা কিভাবে বের করতে পারি? আমাকে কেউ কোনো আইডিয়া দিতে পারবেন? জয়েনিং ডেটটার সাথে রিলেটেড কোনো কিছু। হ্যাঁ, জয়েনিং ডেটের সাথে রিলেটেড। মানে আমি যদি আমাদের আজকের ডেট আর হায়ারিং ডেট, এই দুটো ডেটের মধ্যে যদি পার্থক্যটা বের করতে পারি, তাহলে তো আমি বলতে পারবো যে সে কত মাস জব করতেছে। কথা কি বুঝতে পারছেন? ওকে, আচ্ছা আমরা একটা এমপ্লয়িজ টেবিলটা একটু দেখি, আমি একটা এমপ্লয়িজ টেবিলটা দেখি। দেখেন এই এমপ্লয়িজ টেবিলে এটা তো আনসেট করা আছে। আমি যদি জাস্ট আমরা এমপ্লয়িজ টেবিলে যাই, এটা এখন গেলে এটা এটা চলে যাবে পুরাটা করে বসছি। আমি একটু Notepad'e রাইখা নেন, স্যার। ইয়ে কারণ রাখতে হয়। আচ্ছা, আমার কাছে ইয়ে করা আছে অপশন। এই যে দেখেন এই এমপ্লয়িজ টেবিলে তাদের যে হায়ার ডেটটা কিন্তু লেখা আছে। সবার কি লেখা আছে? হায়ার ডেটে লেখা আছে। তাহলে আমি যদি আজকের ডেট এবং হায়ার ডেটের মধ্যে ডিফারেন্স বের করতে পারি, ডিফারেন্স বের করতে পারি, ওই ডিফারেন্সটা আমাকে কোশ্চেন কি মান্থ বলছে না? ডিফারেন্সটা আমি কিসে বের করবো? মান্থে বের করবো। ওকে, তাহলে আমি যদি ওই ডিফারেন্সটা বের করতে পারি তাহলে তো আমার হয়ে যাচ্ছে। ওকে, আমরা একটু দেখি কিভাবে এটা করতে পারি। ওকে, এই এটা একটু সবাই খেয়াল রাখবেন। ও, আমার কোশ্চেনটা চলে গেছে। How many months each employee
প্রত্যেক এমপ্লয়ি কত মাস জাস্ট জবটা করতেছে এটা বের করতে হবে, মানে আমার হায়ার ডেটের সাথে আজকের ডেটের ডিফারেন্স বের করতে হবে। ওকে, এটা বের করা খুব সিম্পল। আমি জাস্ট একটা নতুন আপনাদের একটা ফাংশন লাইব্রেরি শেখাবো। সিলেক্ট, ওকে, আমাকে কার কার ডিফারেন্স বের করতে হবে, হায়ার ডেটের সাথে আজকের ডেটের। তো এই যে টাইমের মধ্যে ডিফারেন্স বের করার একটা লাইব্রেরি আছে, সেটা হলো টাইম স্ট্যাম্প ডিপ। টাইম স্ট্যাম্প ডিপ, আমি এটা লিখতেছি, দেখেন, টাইম স্ট্যাম্প ডিপ, এই ফাংশনটা মেবি, হ্যাঁ এটাই হবে। টাইম স্ট্যাম্প ডিপ, এই ফাংশনটার মাধ্যমে আমরা কি করতে পারি, আজকের টাইম এবং ওই হায়ার ডেটের মধ্যে আমরা মানে ডিফারেন্সটা বের করতে পারবো। ঠিক আছে, সিলেক্ট টাইম স্ট্যাম্প ডিপ, এই ফাংশনটা সবাই একটু খেয়াল রাখবেন। এই যে ডিফারেন্সটা আমরা কিসে বের করবো, মান্থে। তাহলে এখানে এখন লিখবো মান্থ, কমা, কার কার মধ্যে, হায়ার ডেট, আরেকটা হচ্ছে কার মধ্যে, আজকের যে ডেট। মনে রাখবেন আজকের ডেট বের করার জন্য কেউ এটা জানেন, আজকের ডেট বের করার জন্য ফাংশনটার নাম কি? নিমান, এটাকে বলে সিস ডেট। সিস ডেট মানে সিস্টেম ডেট। আপনার এই আমি যে ল্যাপটপে কাজ করতেছি, এই সিস্টেমের যে ডেটটা আছে, সিস ডেট দিলে তারা ওই ডেটটা নিয়ে নিবে। বুঝতে পারতেছি? আচ্ছা, এই যে পুরো অংশটা আবার এখানে আসবে, এটাকে আমি একটা নাম দিতে পারি, এস এস এমপ্লয়েড ফ্রম কোন টেবিল থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে। ওকে, দেখি এটা কাজ করে কিনা। এই ইয়েটা এখন অনেকগুলো ভার্সনে এই লাইব্রেরিটা সাপোর্ট করে না। তো দেখি, ফাংশন এটা ফাংশন বলছি না, এই ফাংশনটা এখন অনেক জায়গায় সাপোর্ট করে না, বাট এটা স্টিল কাজ করতে আগে। এই ফাংশনটা এখন সাপোর্ট করে না, ফাংশন হচ্ছে টাইম স্ট্যাম্প ডেট ডাজ নট এক্সিস্ট। তো এটা একটু খেয়াল রাখেন সবাই, এই একটা ফাংশন কিন্তু আছে, এটা একটু মনে রাখেন। মানে যারা আগের ভার্সনে ইউজ করেন, যারা 5.5 এর দিকে যারা ইউজ করেন, তারা এই যে দেখবেন টাইম স্ট্যাম্প ডেট নামে একটা ফাংশন পাবেন, যে ফাংশনের মাধ্যমে আমরা হায়ার ডেট আর একটা হচ্ছে কি আজকের যে ডেটটা সিজ ডেট, এই সিজ ডেটের মধ্যে আমার পার্থক্যটা আমরা বের করতে পারবো। সবাই ক্লিয়ার এতটুকু? ওকে, এবার আসি আর হচ্ছে একটা দুইটা দেখাবো, যেটা একটু বড় বড় দেখে দেখাই। কোশ্চেনটা সবাই একটু ভালো করে খেয়াল করবেন। আমরা একটা এসকিউএল কোয়েরি লিখবো, ডিসপ্লে দ্য কান্ট্রি নেম, ডিসপ্লে কান্ট্রি নেম। আমরা এমপ্লয়ি টেবিল থেকে বের হয়ে আসছি, ডিসপ্লে কান্ট্রি নেম along with its uppercase and lowercase letter, lowercase letter। আমি প্রত্যেকটা কান্ট্রির যে কান্ট্রি গুলো আছে, এখানে কান্ট্রি টেবিলে তো অনেকগুলো কান্ট্রি নেম আছে, আমি যে কান্ট্রি নেম গুলো আছে এই নেম গুলাকে আমি আপার কেজে শো করব এবং লোয়ার কেজেও শো করব। আপনার আমার কথা বুঝতে পারছেন? যে কান্ট্রি গুলো আছে ওই কান্ট্রি গুলাকে আমরা আপার কেজেও শো করব, আর হচ্ছে কি লোয়ার কেজে শো করব। এখন দেখেন কিভাবে কোনো একটা স্ট্রিং কে আপার কেজে নেওয়া যেতে পারে, কিভাবে লোয়ার কেজে নেওয়া যেতে পারে। ওকে, তাহলে যে আমরা জাস্ট কোয়েরিটা লিখি, সিলেক্ট, এটার জন্য মেবি টেবিলে যাওয়া লাগবে, টেবিলটাতে যাই, তাহলে কোয়েরি লেখাটা ইজি হয়ে যাবে। আমরা এখন কোন টেবিল আছে, এমপ্লয়ি টেবিল থেকে, এমপ্লয়ি টেবিলে তো আমাদের নাই, কান্ট্রি নাই, সো আমরা একটু কান্ট্রি টেবিলে যাই। কান্ট্রি টেবিলে গেলাম, এখানে দেখেন এই প্রত্যেকটা কান্ট্রি নেম আছে, কান্ট্রি আইডি, কান্ট্রি নেম, রিজিয়ন আইডি। ঠিক আছে, আমরা চাচ্ছি এই যে কান্ট্রি নেমটা আছে আর্জেন্টিনাকে ক্যাপিটাল লেটারে দেখবো, অস্ট্রেলিয়াকে ক্যাপিটাল লেটারে দেখবো, এবং আর্জেন্টিনার আবার সবগুলো ছোট হাতের লেটার দেখবো, সবগুলা অস্ট্রেলিয়ার সবগুলো ছোট হাতের লেখা দেখবো। ঠিক আছে, এটা আসলে আমরা কিভাবে করতে পারি এটা আমরা একটু দেখি। সিলেক্ট কান্ট্রি নেম, কমা, এখন দেখেন আপার কান্ট্রি নেমকে কিভাবে আমরা আপার কেস লেটারে নিতে পারি, এটার জন্য জাস্ট সিম্পল আপার শব্দটা ইউজ করবেন। ঠিক আছে, ক্যাপিটালে লিখি আপার কান্ট্রি নেম, কমা, লোয়ার কান্ট্রি নেম ফ্রম
কোন টেবিল থেকে? কান্ট্রিজ টেবিল। কান্ট্রিজ টেবিল থেকে ওই কান্ট্রি নামগুলো দেখান এবং অ্যাজ ওয়েল এজ তাদের আপার লেটারটাও দেখান, আর হচ্ছে কি লোয়ার লেটারটাও দেখান। দেখে কি আসে। এটা দেখেন, এই যে কান্ট্রি নেম, প্রত্যেকটা কান্ট্রির আপারটা চলে আসছে, আর হচ্ছে কি লোয়ার। সবাই বুঝতে পারছি কিভাবে আপার এবং লোয়ার কাজ করে? এনিওয়ান বুঝতে পারছেন আপনারা এটা? ওকে, কারো কোনো প্রবলেম আছে এটার মধ্যে? ওকে, এবার আমরা নতুন একটা ফাংশন শিখবো, সেটা স্যার কান্ট্রি নেম সার্ভিস দিলে আসতেছে না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলতে চাচ্ছে, কি বলছেন আপনি বলেন তো? এই দেখেন প্রত্যেকটা কান্ট্রি নেম এবং প্রত্যেকটা কান্ট্রি নেম আমি আপার কেস লেটারটা দেখলাম আর লোয়ার কেস লেটারটা দেখলাম। এই দেখেন জার্মানি, এখানে কিন্তু সবগুলো লোয়ার, আর সবগুলো এখানে এই আপারের কিন্তু সবগুলো আপার। এটা বলতেছিল স্যার এসকিউএল এতক্ষণ স্যার মানে এমপ্লয়িজ টেবিলের যা কিছু লিখছিলাম সবগুলো সাজেশন আসছে, বাট স্যার না। এখন আবার কান্ট্রি সেট গুলো কেন আসতেছে না স্যার? ওই যে আমি তখন ওই যে আমার এখানে এই জায়গায় খেয়াল করেন, দেখেন ডাটাবেস ছিল কি এইচআর এর পাশে তখন টেবিলের নাম কি ছিল? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি স্যার। এমপ্লয়ি ছিল। এখন আমি কান্ট্রিজে নিয়ে গেছি আর এখন কান্ট্রিজের সব সাজেশন দিচ্ছে এটা। বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি ওই যে শুধু এইচআর থেকে কল দিতাম তাহলে সবগুলো একসাথে সাজেশন দেখাতো। বুঝে গেছে? ওকে, এবার আমরা এখন একটা জিনিস দেখবো, সাব স্ট্রিং। এটা দেখি আমি শেষ করে দিব। সাব স্ট্রিং এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন। সাব স্ট্রিং, ওকে, আমি জাস্ট আমি একটু কিছু আঁকি। সাব স্ট্রিং হচ্ছে ধরেন এ বি সি ডি ই এফ, ওকে, এই ইয়াগুলো আছে। আপনি চান প্রথম তিনটা ক্যারেক্টার, মানে এই যে ওয়ার্ডটা আছে, যে যে নামটা এখানে যে ওয়ার্ডটা আছে তার প্রথম তিনটা ক্যারেক্টার দেখতে চান। ভালো করে বোঝার চেষ্টা করি, মানে আপনি কিভাবে কিভাবে নিতে পারবেন। মনে রাখবেন এটা হচ্ছে 1 নাম্বার ক্যারেক্টার, 1 নাম্বার, তারপর হচ্ছে 2 নাম্বার ক্যারেক্টার, এটা হচ্ছে 3 নাম্বার ক্যারেক্টার। আমরা একটু নাম্বারগুলো দিয়ে দিই, নাম্বারগুলো ইম্পর্টেন্ট। 4 নাম্বার ক্যারেক্টার, 5 নাম্বার ক্যারেক্টার, আর এটা হচ্ছে কি 6 নাম্বার ক্যারেক্টার। এখন আসি, আপনি যদি দেখেন প্রথম তিনটা ক্যারেক্টার শুধু আপনি সাব স্ট্রিং এর ক্ষেত্রে, তাহলে আপনাকে কিভাবে নিতে হবে খেয়াল করেন। আপনাকে যে প্যারামিটারটা ইউজ করতে হবে, প্রথমে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা দিয়ে ধরেন এই ওয়ার্ডটা এখন কিভাবে ইউজ করবেন খেয়াল করেন। প্রথম তিনটা ক্যারেক্টার, তার মানে তার মধ্যে তাহলে প্রথম ইন্ডেক্স কত? 1, ওকে 1। এবারে 1 থেকে আপনি কতটা ক্যারেক্টার নিতে চান? কতটা ক্যারেক্টার নিতে চাই? 3টা। তাহলে 1 এর পরে জাস্ট আপনি লিখবেন 3। ঠিক আছে? ধরেন আপনি যদি নিতে চান, আপনি যদি জাস্ট এটা নিতে চান, দেখেন বি সি ডি এটা নিতে চান, বা বি সি ডি ই এটা নিতে চান, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই সাব স্ট্রিংটা নিতে চান, বি বি কততে শুরু হয়েছে? এনিওয়ান, বি শুরু হয়েছে কততে? 2 তে। আচ্ছা, বি থেকে আপনি কতটা ক্যারেক্টার নিতে চান? গুণে দেখেন তো কতটা? 1টা 2টা 3টে 4টা না? তাহলে 2 এর পরে কমা দিয়ে কি লিখবেন? 4। মানে এই প্রথমটা হচ্ছে একটা ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে আপনি ওই ইনিশিয়াল পজিশন থেকে আপনি কতটা ক্যারেক্টার নিতে চান। আমরা কি একবার বলা যাবে স্যার? মানে দেখেন, আপনি ধরুন বি সি ডি ই এটা নিতে চান, তাহলে বি এর পজিশন কত? 2। এবার বি থেকে আপনি কতটা ক্যারেক্টার নিতে চান? ক্যারেক্টার গুনেন, বি সি 4টা। ডি ই 4টা, তাহলে 2,4। ওকে স্যার, বুঝতে পেরেছি। ওকে, এখন দেখেন আপনি হয়তো বুঝছেন। আমি যদি আপনাকে বলি আপনি শেষ 2টা ক্যারেক্টার নেন, তাহলে কিভাবে নিবেন? আপনি কিভাবে বুঝবেন কোনটা শেষ 2 ক্যারেক্টার? শেষ 2টা ক্যারেক্টার 25, 26। না না, এখান থেকে এ বি সি ডি ই এফ থেকে দেখছি শেষ 2টা ক্যারেক্টার 5 আর 6 না? জি স্যার। কারণ 5, তাহলে আপনাকে তো 5 কে খুঁজে বের করতে হবে। আপনি কিভাবে 5 কে খুঁজে বের করবেন? আপনি কিভাবে জানেন যে 5 নাম্বারটা শেষ শেষ ক্যারেক্টার, শেষ 2 নাম্বার ক্যারেক্টার কিভাবে জানেন এটা? তখন আপনাকে কি বের করা লাগবে? এনিওয়ান আনসার দেন, পারবেন? ইন্ডেক্স। আমি যদি স্ট্রিংটা লেন্থ বের করতে পারি তাহলে তো হচ্ছে না। দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার জি স্যার, লেন বের করতে পারলে লাস্টে আমার দুইটা পেয়ে যাবো স্যার। স্ট্রিং এর লেন্থ কত? 6 স্যার। 6। 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত পাবো? 5। 5। তো 5 নাম্বার কি লাস্ট 2 নাম্বার ক্যারেক্টার না? জি স্যার। কথা কি আপনারা আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। তো এটা কিভাবে পাই? সময় লাগবে। দেখেন
প্রথমে আপনি স্ট্রিং এর লেন্থটা বের করলেন, ধর আপনি এখানে লেন্থ বের করলেন, লেন্থ হচ্ছে 6, এবার কমা আপনি লাস্ট 2 নম্বর ক্যারেক্টার যেতে চান, তাহলে আগে কত বিয়োগ করবেন? -1। যদি বলতে যেতাম লাস্ট 3 নম্বর ক্যারেক্টারে, তাহলে কত নম্বর যাওয়া লাগতো? 4 যাওয়া লাগতো না? জি স্যার। তাহলে তখন দিতাম -2। ওকে, এখন আসি -1 দিলাম, তার মানে আপনি এখন 5 নাম্বার ক্যারেক্টারে চলে গেছেন। এবার 5 থেকে আপনি যেহেতু লাস্ট 2টা নিবেন, তাহলে আপনি 5 থেকে কয়টা ক্যারেক্টার নিবেন? 2টা। 6 ই আর এফ। আমি এই কমা দিয়ে এখানে 2টা যেহেতু নিব, তাই লিখবো 2। তাহলে বুঝছেন? 6টা হচ্ছে আমাদের লেন, আর -1 হচ্ছে যে আমি কত নম্বর কয় ঘর পিছনে যাব, ঠিক আছে? আর 2 হচ্ছে ওখান থেকে আমি কতটা নিব। এখন কনফিউশন আছে? 2টা স্যার আরেকবার বলবেন। 2 হচ্ছে দেখেন, আমি আপনাকে বললাম আপনি লাস্ট 2টা ক্যারেক্টার শো করুন এখান থেকে, মানে ই এফ লাস্ট 2টা ক্যারেক্টার। তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে আপনার, যেহেতু আপনাকে স্পেসিফিক কোনো পজিশন বলে দেয়, আপনাকে বলে দেন 4 নাম্বার ক্যারেক্টার, 5 নাম্বার ক্যারেক্টার, এটা বলে বলছে লাস্ট 2টা ক্যারেক্টার। তাহলে প্রথমে আপনাকে বের করতে হবে কতটা ক্যারেক্টার আছে। কতটা ক্যারেক্টার আছে? মানে এটা লেন বের করতে হবে। হচ্ছে লাস্ট 2টা ক্যারেক্টার। তাহলে আচ্ছা, তাহলে তার মানে লেন যদি 6 হয়, 6 নাম্বারটা হচ্ছে লাস্ট ক্যারেক্টার, তাই না? ইয়েস স্যার। 6 নাম্বারটা লাস্ট ক্যারেক্টার, তাহলে তার আগেরটা কি? সেকেন্ড লাস্ট ক্যারেক্টার। জি স্যার। ওকে, তার মানে আমাকে মাইনাস কত করতে হবে? 1 করতে হবে। তাহলে -1 করলে আমি এখন তাহলে আমি এখন 5 এর ঘরে আছি। তাহলে এখান থেকে আমাকে কতটা ক্যারেক্টার নিতে হবে? যেহেতু 2টা ক্যারেক্টার নেওয়া লাগবে। তাহলে এ নেওয়া লাগবে, এক নেওয়া লাগবে। তাহলে আমি এই যে 2 হচ্ছে ওই 2টা ক্যারেক্টার নিচ্ছি। মনে রাখবেন শেষের ভ্যালু হচ্ছে আমি কতটা ক্যারেক্টার নিব, যে 4, 3, 3 মানে 3টা ক্যারেক্টার নিব, 4 মানে 4টা ক্যারেক্টার নিব, 2 মানে 2টা ক্যারেক্টার নিব। তারপর এটা হচ্ছে আমি কোন জায়গা থেকে ক্যারেক্টারটা নিব, এটা কোন জায়গা থেকে ক্যারেক্টারটা নিব, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের স্ট্রিং এর প্লেনটা। বুঝতে পারছি ব্যাপারগুলো? ইয়েস স্যার। ওকে, আমরা জাস্ট এটার জন্য ইয়েটা লিখে আমাদের শেষ করতে হবে। কোনো অ্যাটেন্ডেন্স হবে না। তো এখন জাস্ট আমাকে যদি এখন এটা বলে যে, ধরেন আমি সরাসরি লিখে শুরু করতেছি। আমাদের কোশ্চেনটা হচ্ছে যে ফাইন্ড ফার্স্ট 3 ক্যারেক্টার্স এন্ড লাস্ট 2 ক্যারেক্টার্স নাও লেটার্স বলি। প্রথম 3টা ক্যারেক্টার বের করুন এবং লাস্ট 2টা ক্যারেক্টার বের করুন অফ অল কান্ট্রিজ। প্রত্যেকটা দেশের প্রথম 2টা ক্যারেক্টার, প্রথম 3টা ক্যারেক্টার এবং লাস্ট কতটা ক্যারেক্টার? 2টা ক্যারেক্টার আমাকে দেখান, ঠিক আছে? তাহলে আমরা কি করবো? সিলেক্ট, প্রত্যেকটা কান্ট্রির নাম দেখবো আগে, সিলেক্ট কান্ট্রি নেম, কমা। এবার দেখেন প্রথমে হচ্ছে ফার্স্ট 3টা ক্যারেক্টার, তাহলে সাব স্ট্রিং বের করতে হবে, তাই না? আমাকে মানে একটা স্ট্রিং এ সাব স্ট্রিং বের করতে হবে। সাব স্ট্রিং বের করার ফাংশনটার নাম হচ্ছে সাব এসটিআর। আপনারা সি তো পড়ছেন সাব স্ট্রিং বের করার ফাংশন। তাহলে আমরা সিলেক্ট সাব এসটিআর দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখন আসি সাব এসটিআর কাকে কার সাব স্ট্রিং বের করতে হবে? কান্ট্রি নেম গুলার। তাহলে আসি কান্ট্রি নেম, আসি কমা ফার্স্ট 3টা ক্যারেক্টার, তাহলে শুরু হবে 1 থেকে, কতটা নেওয়া লাগবে? 3টা। ওকে, কমা। এবার আসি লাস্ট 2টা ক্যারেক্টার। ওকে, তাহলে আর আবার সাব স্ট্রিং বের করতে হবে, সাব স্ট্রিং লাস্ট 2টা ক্যারেক্টার বের করতে হলে আচ্ছা কার সাব স্ট্রিং বের করব? কান্ট্রি নেমের। তাহলে প্রথমে দেখি কান্ট্রি নেম। ওকে, কমা। লাস্ট 2টা ক্যারেক্টার বের করতে হলে আমাকে আগে কি বের করতে হবে? লেন্থ বের করবেন টোটাল। লেন্থ বের করতে হবে। তাহলে লেন্থ বের জি করার স্যার। ফাংশনটা হচ্ছে কি? লেন্থ অফ কান্ট্রি নেম। ব্যাস, আমরা লেন্থ বের করছি। যেহেতু লাস্ট 2টা ক্যারেক্টার, কত বিয়োগ দিতে হবে? -1 লিখতে হবে। ওকে, আমার মাইনাস এটা চলে না, একটু অন স্ক্রিন কিবোর্ড ইউজ করি। -1 এখান থেকে কতটা ক্যারেক্টার নিব? স্যার -1টা কেন? কারণ দেখেন -2 না, লাস্ট 2টা ক্যারেক্টার মানে লেন্থ আমাদের কত 6 ছিল না, মনে আছে? জি জি স্যার। 6। তাহলে আপনি লাস্ট 2টা ক্যারেক্টার কে? ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। মানে আপনাকে এক ঘর পিছনে যেতে হবে না, জি জি স্যার। তাহলে না আপনি যে লাস্ট 2টা ক্যারেক্টার পাবেন। আপনি যদি 2 ঘর পিছনে যান তাহলে লাস্ট 3, কারণ আপনি তো অলরেডি লাস্টটাতে দাঁড়ায় আছেন। তাহলে এক ঘর পিছনে গেলে লাস্ট 2টা পাবেন, 2 ঘর পিছনে গেলে লাস্ট 3টা যাবে। এই কারণে এক মাইনাস করছে। তো সেখান থেকে কত ক্যারেক্টার নিব? 2টা ক্যারেক্টার নিব। ওকে, তাহলে ফ্রম কোন টেবিল থেকে? কান্ট্রি টেবিল থেকে। পরে আপনারা বুঝতে পারছেন। এবার আমরা একটু রান করে দেখি এটা আসলে আসে কিনা।
ওকে গো কোথাও ভুল বলতেছে সিলেক্ট নেম সাবস্টেয়ার কোথায় এরর তো হওয়ার কথা না you have an error in SQL syntax কোনটা syntax এ এরর হচ্ছে এখানে ব্রেকেটটা কি হবে কমার আগে কান্ট্রি নেমের সাথে? এখানে না স্যার এটা পরে আর -1 এর আগে। লেন্থ অফ কান্ট্রি নেম এটা তো হওয়ার কথা কান্ট্রি নেম তো আমাদের লেন্থ বের করতে হবে তাই না এই ব্র্যাকেটটাকে শেষ করছি সিলেক্ট সাবস্টিয়ার কোন একটা ব্র্যাকেট মনে কম দিছি সিলেক্ট কান্ট্রি নেম কমা সাবস্টিয়ার কান্ট্রি নেম কমা 1,3 হ্যাঁ মিলতেছে তো কমা সাবস্টিয়ার কান্ট্রি নেম কমা লেন্থ অফ কান্ট্রি নেম কমা আচ্ছা আচ্ছা লেন্থ অফ কান্ট্রি নেম এখানে তো কমা হবে না ওখান থেকে তো এক বিয়োগ দিতে হবে বুঝতে পারছেন কেন কমা এটা হবে না স্যার সাবস্ট্রিং মেবি স্যার 4টা ইয়া নিতে পারে না 3টা নিতে পারে তিনটে নিবে এই যে লেন্থ অফ কান্ট্রি নেমে কত আছে আমাদের 6 থেকে কত 6 বিয়োগ দিতে হবে -1 -1 বিয়োগ তাহলে 5 এবারে 5 থেকে আমার কয় ঘর যেতে হবে 2 ঘর মানে 2 5 আর 6 তখন যে হবে বুঝতে পারছি আমি এখানে একটা ভুলে কমা দিয়ে দিছি ওকে দেখেন এই যে এই আর্জেন্টিনা এই প্রথম তার এখানে দেখা যাচ্ছে তার পাঁচ তিনটা আর এখানে দেখা যাচ্ছে তার শেষ দুইটা জি স্যার অস্ট্রেলিয়া এ ইউএস আচ্ছা আই এ বেলজিয়াম বিএল ইউএম সঙ্গে বুঝতে পারছি এগুলা ওকে তো আমাদের আজকে আসলে আমরা এতগুলো নেক্সট ক্লাস থেকে আসলে আমরা আরেকটু হার্ডের দিকে যাবো আমরা তখন সাব কোয়েরিজ নেক্সট ক্লাসে আমি দেখবো সাব কোয়েরিজ আপনাদের নেক্সট ক্লাস কি অনলাইনে আছে কি বার মঙ্গলবার তাহলে নেক্সট ক্লাস মেবি নাই আছে মেবি স্যার মঙ্গলবার পর্যন্ত তো ক্লাস হবে না না আগামী রবিবার পর্যন্ত class। আচ্ছা তাহলে নেই রবিবার ক্লাস নেক্সট ক্লাস হচ্ছে ঈদের পরে ভালো হয়েছে ঈদের পরে কারণ এইসব ক্লাস আসলে অফলাইনে দেখানোটাই তখন বিভিন্ন টিভি আসলে লাস্ট লাইনটা একটু দেখা যাবে আরেকবার স্যার যেটা লিখছেন স্যার মাত্র